গিটারখানা হাত থেকে ছিনিয়ে নিয়ে দু টুকরো করে ফেলে দিল সৎমা। ছেলেটার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বুকের ভেতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। এই গিটার ওর জীবনী শক্তি বলা চলে। কত কষ্ট করে লুকিয়ে কিনেছিল গিটারটা, অথচ সেই কষ্টের রক্ত ঝরানো টাকা দিয়ে কেনা গিটার আজ মাটিতে পড়ে আছে ভাঙা অবস্থায়। ওর সৎমায়ের নাম রুমিজা। গড়নে ছোটোখাটো হলেও কথা ভীষণ তিক্ত। ঘর থাইকা টাকা চুরি করে এখন গিটার কিনছস? কত টাকা চুরি করছিস গোলামের পুত? সিরহান কান্না করতে করতে বলে, আমি টাকা চুরি করি নাই মা। তোর বাজে মুখ দিয়ে আমারে মা ডাকবি না। আমি তোর কোন কালের মা? হারামির বাচ্চা, আইস তোর বাপে বাসায় আসুক, কহল লাগামো আইজা। কত বড় সাহস! 2 টাকা রোজগারের নাম নেই, অথচ টাকা চুরি কইরা গিটার কিনে। দামরা পোলা জানি কোথাকার। কথাটা বলতে বলতে আশেপাশে তাকালেন তিনি। উঠানের কোণে ঝাঁটা দেখতে পেলেন রুমিজা। ঝাঁটা তুলে নিয়ে প্রচণ্ড মারলেন সিরহানকে। ভীষণ ব্যথা লাগার পরও কোনো প্রতিক্রিয়া করলো না সিরহান। সে তো খুব ভালোবাসে মা নামক মানুষটাকে। লোকে বলে সৎমাকে সৎ সন্তানেরা দু চোখের বিষ মনে করে, অথচ সিরহান মনে করে মা তো মমতাময়ী হয়, তার আবার আপন পর কিসের। অথচ ওর সাথে ঠিক উল্টোটাই করেন রুমিজা। বেশ কিছুক্ষণ ঝাঁটার আঘাত করে ক্ষান্ত হলেন তিনি। শরীরের বেশ কিছু জায়গায় ঝাঁটার আঘাত লেগে লাল হয়ে আছে। ব্যথায় যেন মাথা ফাঁকা হয়ে যায় ওর। পেছন ঘুরতেই কয়েকটা বাচ্চা ছেলে ফুলে ছুট লাগায়। সম্ভবত রুমিজার কণ্ঠ শুনেই এসেছিল তারা। শুকনো ঢোক গেলে সিরহান। অদূরে দেখা যায় বন্ধুদের সাথে কথা বলতে বলতে শাড়ি আসছে। স্কুলের ব্যাগটা বারবার পড়ে যাচ্ছে, এক সাইডে ছেঁড়া কিনা। চোখের পানি মুছে দ্রুত লুকিয়ে পড়ে সারহান। সারিন বলে, মেহুল, আজ বিকেলে তেঁতুলতলায় যাব, অনেকগুলো তেঁতুল নিয়ে আসবো নে। মেহুলকে হাত নাড়িয়ে বিদায় জানায় সারিন। উঠানের মেন ফটকে প্রবেশ করেই গলা কাঁপিয়ে ডাকে, ভাইয়া ভাইয়া, কোথায় তুই? দেখ না আমি কি এনেছি তোর জন্য। মেয়েটার ডাকে সাড়া না দিয়ে পারল না সিরহান। ব্যথার দৃষ্টি লুকিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। এতক্ষণ গায়ে পাতলা চিকন ফিতার গেঞ্জি থাকলেও ও চটজলদি তার উপর চাদর পরে নিল। আরে ভাইয়া দেখ তোর জন্য কি এনেছি। হাসি খুশি চোখে এসে দাঁড়ালো সারিন। মেয়েটার চোখ থেকে যেন খুশির ফোয়ারা নেমেছে। ব্যাগ থেকে একটা বাঁশি বের করে দিল সারিন। হাতে নিয়ে দেখল সিরহান। সারিন বলল, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, কিন্তু তুই কেন টাকা খরচ করতে গেলি? স্কুল থেকে আজ অনুদানের টাকা দিয়েছে, সেখান থেকে এই বাসিটা কিনে এনেছি। সারিনের মাথায় হাত বুলিয়ে দেয় সিরহান। মেয়েটা ভীষণ আদুরে, সর্বদা শুদ্ধ ভাষায় কথা বলে। ওকে দেখলে মনে হয় না গ্রামে বেড়ে উঠেছে। ওদের কথোপকথনের মাঝে রান্নাঘর থেকে ছুটে আসেন রুমিজা। ভ্রু কুঞ্চিত করে সারিন। মেয়েটা অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে চলে। রুমিজাকে কখনোই মায়ের আসনে বসাতে পারেনি, অবশ্য চেষ্টা করেছিল, তবে রুমিজার আচরণের জন্যই হয়ে ওঠেনি। চোখ নামিয়ে সিরহানের সাথে কথায় ব্যস্ত হয় সারিন। রুমিজা বলেন, কোন কুকাম করে আসছোস? এখন ভাইয়ের কাছে কি ফটর ফটর করতাছোস? তুমি জেনে কি করবে শুনি? তোর কুকাম যেন আমার ঘরের দুয়ারে না আসে, নাইলে তোর বাপের লগে কলহ লাগবো, বইলা গেলাম। যত সব বাজে কথা। এতে করে শরীর রিরি করে ওঠে রুমিজার। তিনি অগ্নিকণ্ঠে বলেন, মুখে মুখে কথা কবি না সারিন। এই যাও তো তুমি, তোমার সাথে কে কথা বলে? সবটা দাঁড়িয়ে দেখছিল সিরহান। এখন জবাব না দিলে ঝামেলা আরও বেড়ে যাবে। ও বলে, শারিন, কি হচ্ছেটা কি? মায়ের সাথে এভাবে কথা বলতে নেই। স্কুলে গিয়ে এটা শিখিসনি? জবাবে হেসে ফেলে সারিন। এই নারীটিকে মা বলে ডাকার রুচি হয় না ওর। মা নয়, সৎমা বল, ধান্দাবাজ মহিলা। সারিনের কথা শুনে জ্বলে ওঠে রুমিজা। বিলাপ শুরু করেন তিনি। উঠানের মাটিতে বসে ক্রমাগত চিৎকার করতে থাকেন। এদিকে বিরক্তিতে ভরে ওঠে সারিনের চোখ, আর সিরহানের চোখে অসহায়ত্ব। ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে যায় সারিন। যাওয়ার পূর্বে চেঁচিয়ে বলে,
ধান্দাবাজদের বিলাপ কখনোই শেষ হবে না। এসব রং ঢং দেখে অভ্যস্ত আমি। কোনো কাজে দিবে না, সবাই জানে সে কেমন। সারিনের কথায় আরও একবার তেলে বেগুনে জ্বলে ওঠেন রুমিজা। শরীরে যেন কেউ আগুন ছড়িয়ে দিয়েছে। জ্বলন্ত কাঠখড়ির ন্যায় আগুনের ফুলকি ঝরতে থাকে মুখশ্রী থেকে। উঠানের পাশে থাকা মাটির হাঁড়িটা লাথি মেরে ফেলে দেয়। প্রথমবারে হাঁড়িটা না ভাঙায় আরও জোরে লাথি মারেন তিনি। রাগে যেন ওনার চোখ বেরিয়ে আসার উপক্রম। চোয়াল হয় শক্ত। এই দুই অপয়া ছেলে মেয়ে ওনার জীবনটা অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। এই রাত্রিবেলায় রুহি কোথায় যায়? সারিন পড়ছিল। সিরহানের কথায় পেছন ফিরে তাকায়। জানালা দিয়ে তাকিয়ে আছে সিরহান। ও আবারও পড়ায় মনোযোগ দেয়। যেতে দে তো। কিন্তু এ রাতের বেলা? দেখ কার সাথে কুকামে যাচ্ছে। শারিন, তুই জানিস না কত খারাপ ওই মহিলার মেয়ে। শারিন, উনি আমাদের মা আর রুহি আমাদের বোন। সৎ বোন। ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরহান। জানালা দিয়ে তাকিয়ে দেখে রুহি নেই। কিছুটা চিন্তায় পড়ে যায়। হাজার হোক, বোন তো। গলা ফাটিয়ে পড়ছে সারিন। একটা জায়গায় এসে থেমে যায়। প্রচণ্ড সমস্যা হচ্ছে বুঝতে। সিরহানের দিকে তাকায়। সিরহান সুথায়। কি হয়েছে? একটা জিনিস বুঝতে পারছি না। সারিনকে বেশ ভালো করে বুঝিয়ে দেয় সিরহান। এসএসসি অবধি পড়াশোনা করেছে ছেলেটি। তারপর আর পড়াতে দেয়নি রুমিজা। এই নিয়ে কলহ বেড়ে গিয়েছিল। তাই সিরহান নিজেই বলে ওঠে, আমি আর পড়াশোনা করব না। তখন রুমিজার মুখে ছিল বিশ্বজয়ের হাসি। শাহিদ সদরে গেছেন কাজের জন্য। ফিরতে কয়েকদিন লাগবে। সেই সুযোগেই নিচ্ছেন রুমিজা। তবে সারিনকে কিছুতেই বাঘে আনতে পারছে না। চিন্তায় চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। তখনই জানালা দিয়ে চোখ যায়। কারোর সাথে কথা বলছে রুহি। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ঘরময় পায়চারি করতে থাকেন। কিছুক্ষণ পরে আসে রুহি। রুমিজাকে দেখে চমকে ওঠে। আসলে মা, রুহির গালে থাপ্পড় বসিয়ে দেয় রুমিজা। কাঁদতে থাকে মেয়েটা। চাপা কষ্টে রুমিজা বলেন, মুখ পুরাবি নাকি? গা গত ঢাইকা যাইতে পারস না? মায়ের কথা শুনে সাহস পায় রুহি। রুমিজা বলে, পোলাডা মাতব্বরের ছোট পোলা, তাই না? হ মা। ভালো করছস। ধৈর্য রা করে ওই বাড়ির বউ হওয়া চাই চাই। রুহির চোখে মুখে সাহস জেগে ওঠে। ও বলে, হ মা, সেই কারণেই তো ওরে পটাইছি, কিন্তু ওর মনে খালি কুপ্রস্তাব। কিছু একটা ভাবলেন রুমিজা। ভেতর থেকে পৈশাচিক হাসি নেমে আসে। রুহির অন্তরে এতক্ষণ পর স্বস্তি মেলে। স্কুল থেকে ফেরার পথে রাস্তার মাঝে বাধা হলো মৃদুল। আর চোখে তাকিয়ে সারিন বলল, সামনে থেকে যান। যাবো না। বললাম তো সামনে থেকে যান। তুই এমন করস কেন সারিন? কারণ আপনারা দেখলে আমার শরীর চলে। সারিন, গলা নামিয়ে কথা বলেন। আমি তোরে ভালোবাসি। বিস্ফোরিত চোখে তাকালো সারিন। মৃদুলকে দেখে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। পাশে এক দলা থুতু ফেলে ও বলল, 14 নারীর সঙ্গে মেলামেশা করে যে তার সঙ্গে আমার প্রেম হয় না। সত্যি কইতাছি, আমি তোরে খুব ভালোবাসি। আমার অন্তরটা খুইলা দেখ সারিন। তাচ্ছিল্য হাসল মেয়েটি। মৃদুলের দৃষ্টিতে আকুলতা। তবে সেই গভীর দৃষ্টি ওকে আকৃষ্ট করে না, বরং বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস। শোন না সারিন। মেয়েটির হাত ধরায় খেপে যায় সারিন। মৃদুলের থেকে নিজেও হাত ছাড়িয়ে বলে, আর একবার আমার স্পর্শ করলে তোর গলা নামায় ফেলবো। তোরে ভালোবাসি রে সারিন, সত্যি খুব ভালোবাসি। আমার পথে আসবেন না আর। মৃদুল দাঁড়িয়েই রইল। মেয়েটা ধনুকের ন্যায় বুকে তীর ছুঁড়ে চলে গেল। বিগত 2 বছর ধরে মেয়েটির পেছনে লেগেছে ও। তবে কিছুতেই কিছু হচ্ছে না। উঠানে বসে আচার বানাচ্ছিলেন রুমিজা। গটগট শব্দ তুলে ঘরে প্রবেশ করলো সারিন। মুখ বাঁকিয়ে রুমিজা বললেন, বান্দির দেমাক কত দেহ। হ, তোর হাত বহুত লম্বা বুঝছো। চেয়ারম্যানের পোলাটা কুত্তার মতো ঘুরঘুর করে পাত্তা দেয় না। কেমনে জানলি তুই? সুমন কইল আমারে, চেয়ারম্যানের পোলার লগেই তো ঘুরঘুর করে। কি কস পোড়া কপালি? আমারে পোড়া কপালি বলবা না তো। তয় কি কইতাম? ওই মাইয়ার পেছনে ঘুরে চেয়ারম্যানের পোলার, তুই সামান্য মাতব্বরের পোলারে পটাইতে পারস না? তোমার সাথে কথা কইয়া লাভ নাই কোনো।
বিরক্তি নিয়ে চলে গেল রুহি। রুমিজার চোখ মুখ পাল্টে গেছে কেমন। হিংসেতে যা তা অবস্থা। যেন শারিনের গলা নামিয়ে দিতে পারলে শান্তি হতো। দুপুরের ভাত খেতে আসেনি সিরহান, সেই কারণে শারিনও খায়নি। এই নিয়ে আরও কথা শোনালেন রুমিজা। তবে ভদ্রমহিলাকে অবাক করে দিয়ে একটা টু শব্দ অবধি করল না মেয়েটি। বকুল তলায় বসে বকুলের মালা বুনছিল। তখনই একটা শীতল হাওয়া এসে লাগলো গায়ে। ভয়ঙ্কর দ্রুত গতিতে তাকালো শারিন। মৃদুল তাকিয়ে আছে। হাতে রয়েছে তালপাতার ডাল। সে ডালের সাহায্যেই বাতাস করছিল ওকে। যাস না রে সারিন। কথায় কথায় হাত ধরা যেন মৃদুলের অভ্যাস। শারিনের গা গুলিয়ে আসে। তবে ছেলেটার কথায় এত আকুলতা কেন? শারিন জানে মৃদুল বকাটে ছেলে। লোকে বলে চেয়ারম্যানের পোলাটা আস্ত এক বকাটা, বাপের মান সম্মান সব ডুবাইব। শারিন দাঁড়ালো। সমস্ত কথা ভাবতেই ভেতর থেকে এক ফালি দীর্ঘশ্বাস বের হয়। সে দীর্ঘশ্বাস যেন মৃদুলের হৃদয়ে এসে লাগে। প্রচণ্ড মায়া নিয়ে বলল, তুই আমার জীবনে আইলে আমি সব ছাইড়া দিমরে। নেশা করা, মাইয়া লইয়া ঘোরা, মারামারি, সব সব ছাইড়া দিমু। কথাটা বলার সময় শারিনের বাহু স্পর্শ করে মৃদুল। ছেলেটার বুকে ধাক্কা দিয়ে কটাক্ষ করে শারিন বলে, কথায় কথায় গায়ে হাত দিবেন না তো, অসহ্য লাগে, নোংরা মানুষ। আচ্ছা, আর দিমু না। এখন একটা কথা ক, তুই আমারে বিয়া করবি? না, করব না। সারিন শোন। কোনো কথাই শুনল না শারিন। বকুলতলায় মৃদুলকে ফেলে রেখে চলে গেল। শুধু পড়ে রইল বকুল ফুলের অসম্পূর্ণ মালা। সেই অসম্পূর্ণ বকুল ফুলের মালা তুলে নিল মৃদুল। বুক পকেটে রেখে চোখ বন্ধ করল, যেন শারিনের মাথাটা ওর বুকে জড়িয়ে রেখেছে। চোখ দুটো ছলছল করছে সিরহানের। ছেলেটার স্বপ্ন গায়ক হওয়া। জীবনের লীলা খেলায় সব কিছু মাটি হয়ে গেল। ভাঙা গিটারটা কোনোভাবে সারাতে পারল না ও। অবস্থাও তেমন নয় যে আরেকটি গিটার কিনবে। বুকটা হু হু করছে খুব। মনে পড়ছে মমতাময়ী মায়ের কথা। ভাইয়ের চুলে হাত গলিয়ে দিল শারিন। বলল, ওই মহিলা ভেঙেছে, তাই না? আমি বুঝতে পারি না কি করে এত সম্মান দিচ্ছ ওনাকে। যখন থেকে তোমাদের জীবনে এসেছে যেন কাটা হয়ে গেছে। আব্বা কেমন মা এনেছে আমাদের জন্য। মেয়েটার কথায় স্পষ্ট অভিমান ঝরে যাচ্ছে। চোখ দুটো কেমন নিষ্প্রাণ। আকুলতা রয়েছে প্রচুর। রাতের আধারে গলিয়ে দেওয়া অশ্রুকণাগুলো দেখাতে ইচ্ছে হয় ওর। বলতে চাই একটি মায়ের অভাবের কথা। রুমিজা কখনোই মা হতে পারেননি। যা হয়েছে তা শত্রুর থেকে কম নয়। এমনটা কি কাম্য ছিল ওদের? সিরহানের কি হলো জানা নেই। তবে জাপটে ধরল মেয়েটিকে। ঝমঝমে কেঁদে বলল, আমার উপর ভরসা নেই তোর? আমি না তোকে মায়ের মতো ভালোবাসি, তাহলে তোর অভাব কেন থাকবে বোন? আমার সহ্য হয় না রে ভাইয়া, সহ্য হয় না। আমাদের সাথেই কেন এমন হয় বলতো? কোন পাপের জন্য আমাদের মা হারাতে হলো? এই উত্তর জানা নেই সিরহানের। তবে বলতে ইচ্ছে করছে কিছু অব্যক্ত ব্যথা, যা ও অনুভব করে প্রতি মুহূর্তে। ভরা পূর্ণিমার রাত্রিতে ঘর থেকে বের হলো সিরহান। কলপার থেকে উজু করে বেরিয়ে পড়ল কবরস্থানের উদ্দেশ্যে। বহুদিন হলো মাকে দেখতে যাওয়া হয় না। ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল ছেলেটা। ঠিক তখনই চায়ের আড্ডাখানায় কিছু শব্দ কানে এলো। মৃদুল বলছে, এত দেমাগ কেন বুঝি না। আমি তো সত্যি ভালোবাসি ওরে। কিন্তু ভালোবাসা তো বুঝে না। এসব থেকে বের হন ভাই। তার থেকে ভালো আমার মতো মজা লন। রুহির লগে তো সেই মজা নিতাছি আমি। এখন বিছানায় নিমু। সুমনের পিঠ চাপড়ে দিল মৃদুল। আর কিছু শুনতে ইচ্ছে করছে না সিরহানের। তবে মনে মনে স্থির করলো রুহিকে বোঝাবে ও। মায়ের কবরে গিয়ে প্রার্থনা করলো। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। গুমোট পরিবেশে একটা শীতল কাঁপানো কণ্ঠের আর্তনাদ কেমন ভুতুরে পরিবেশের সৃষ্টি করেছে। ডুকরে কাঁদছে সিরহান। কবরের মাটিতে মাথাটা রেখে আকুল ভরা কণ্ঠে বলল, তুমি কোথায় মা? তুমি কোথায়? তোমার ছেলেটা যে বহু রাত্রে ঘুমায় না। আমি না ঘুমালে তুমি তো খুব রাগ করতে। তাহলে এখন রাগ করো না কেন? আমি বুঝি পর হয়ে গেছি? মাটিতে শুয়ে থাকে সিরহান। গাছের আড়াল থেকে সব দেখছিল শারিন। মুখ চেপে ধরে আছে যাতে করে কান্নার শব্দ বাইরে না যায়।
ঠিক তখনই কেউ হ্যাঁচকা টান মেরে ওকে কাছে টেনে নিল। কিছু বলবে তার পূর্বে রুমাল শুকিয়ে দিল ওকে। ভোরের আজান পড়তেই কবর থেকে উঠে আসলো, চোখ মুখ লালবর্ণ হয়ে গেছে, মাটির ছা শরীরে লেগে রয়েছে। ধীর পায়ে বাসায় এলো সিরহান। কলপার থেকে পা পরিষ্কার করে নিতেই ঘরের পেছন থেকে ফিসফিস শব্দ কান এলো। ভ্রু কুঞ্চিত করে সেদিকে এগিয়ে গেল সিরহান। রুহিকে সুমনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ও দ্রুত সুমনের থেকে রুহিকে ছাড়িয়ে বলল, কি করতাছস তুই? এই অসৎ মনের মানুষের কাছে নিজেরে বিলাইয়া দিতাছস? মদ্যপান করেছে সুমন। কয়েকটা গালি দিল সিরহানকে। কোনো কথাই বলল না ছেলেটি। রুহি বোধহয় ভয় পাচ্ছে, তাই বলল, কাউরে কইস না ভাই। রুহির মুখ থেকে এই প্রথম ভাই শব্দটি শুনে বুকের ভেতর কেমন করে উঠল। চোখ দুটো ছলছল করছে। এই সামান্য বিষয়ে কেঁদে উঠল ছেলেটি। রুহির কাছে আগানোর চেষ্টা করতেই সুমনকে বাধা দিল সিরহান। ভাগ্যিস ঠিক সময় এসেছিল, না হলে সর্বনাশ হয়ে যেত। রুহির বাহুতে স্পর্শ করে সিরহান বলল, আমি কাউরে কিছু বলবো না। তুই আর এই ছেলের লগে যাইস না বোন, ওরা অমানুষ। ভদ্র মেয়ের মতো মাথা চাকালো রুহি। সুমন গালিগালাজ করতে করতে চলে গেল। সিরহান রুহিকে ঘরে নিয়ে গেল, অথচ ওর ধারণাও নেই ওর নিজের বোনটা কোন বিপদে আছে। মেয়েটার চোখ থেকে পানির ধারা নেমে যাচ্ছে, হাত পা বেঁধে রেখেছে মৃদুল। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। অনাকাঙ্ক্ষিত ভয়গুলো বরাবরই কাছে চলে আসে। মৃদুল বলল, চল সারিন, আমরা বিয়ে করে নেই। কিরে, কথা কস না কেন? শারিন কেবলই মুখ দিয়ে উ উ শব্দ করছে। মৃদুল বুঝতে পেরে মুখের বাঁধন খুলে দিল। লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো শারিন। থুতু ছুঁড়ে দিল মৃদুলের মুখে। নয়ন ভরা জল দিয়ে বলল, তুই কি মানুষ? শার্টের কোণে মুখ গুজে নিয়ে শারিনের হাঁটুতে মাথা রেখিয়ে দিল মৃদুল। বুকটা কেমন করে উঠল। চেঁচিয়ে বলল, সরুন আমার কাছ থেকে। শোরুম না, কি করবি তুই? সরুন বলছি। শব্দ করে হাসল মৃদুল। শারিনের পা ওর কোলে নিয়ে রাখল। অবাক হয় মেয়েটা। লোকটা কি আসলেই সাইকো? দেখুন, আমাকে ছেড়ে দিন। পুরোপুরি সকাল হয়ে গেলে বদনাম রুটে যাবে। রটুক বদনাম, তবু তুই আমার। আপনি কি পাগল মৃদুল ভাইয়া? হুম, তোর জন্য পাগল। তোকে সত্যি ভালোবাসি সারিন। মৃদুলের মুখ থেকে শুদ্ধ ভাষা শুনে অবাকই হলো মেয়েটি। বিস্ময়ে ধ্যান জ্ঞান হারিয়ে ফেলল। চাপা অভিমান নিয়ে মৃদুল বলল, তুই আমারে কেন ভালোবাসিস না সারিন? কইছি তো, সব সাইরা দিমু। শারিনের যেন মায়া হলো। ও বলল, দেখুন, এইভাবে ভালোবাসা হয় না, এটাকে জোর করা বলে। তবুও তুই আমার কাছে থাকবি সারিন। এটা হয় না। আপনি আমাকে ছেড়ে দিন। আমি কোনো বদনাম মাথায় নিতে চাই না। সংকোচহীন আবেদন। ওর জায়গায় অন্য কেউ হলে ভয়ে অর্ধমৃত হয়ে যেত। অথচ দেখো কতটা সাবলীল ওর ভাষা। ফোঁস করে নিঃশ্বাস ফেলল মৃদুল। খুব যত্ন নিয়ে ওর বাঁধন খুলে দিল। লাল হয়ে গেছে হাত। পরপর কয়েকটা চুমু খেলো মৃদুল। নিজের হাত ছাড়িয়ে শারিন বলল, এমন অসভ্যতাম করবেন না আর। আমি বাজারে বিক্রি করা মেয়ে নই যে যা তা করবেন। সারিন, একটা কথা শোন না। থেমে গেল শারিন। মৃদুল কাছে এসে বুক পকেট থেকে বকুল ফুলের মালাটা বের করলো, যার এক অংশ এখনো অপূর্ণ। শারিন বলল, কি? তোর প্রিয় ফুল বকুল আর আমার বেলি, দুইটা রঙই কিন্তু সাদা। যেদিন তুই আমার ঘরের বউ হইয়া আসবি সেই দিন একটা সম্পূর্ণ মালা গাঁথুম, আর আমি নিজ হাতে পরাই দিমু তোরে। হুড় মুড়িয়ে চলে গেল শারিন। এখনো পূর্ণ ভোর হয়নি। না জানি কোন ঝামেলায় পড়তে হয়। এই লোকের সাথে কথা বলার সামান্য ইচ্ছেও নেই। সিরহানের প্রতি রেগে আছেন রুমিজা। অবশ্য ওনার রাগ সর্বমুহূর্তে নাকের ডগাই থাকে। রুমিজা পরপর বাহুতে থাপ্পড় মেরে বললেন, কে কইছিল ওরে নিয়ে আসতে? মা, এটা অনুচিত। অনুচিত উচিত আমি বুঝতাম। দিলি আমার সোনা ডিম পাড়া হাসরে তারাইয়া। আর তোর বইন যে নাগরের লগে নষ্টামি করতেছে, হেইডা দেহস না তুই? কথাটা বুকে এসে লাগলো সিরহানের। বোনের নামে কটূক্তি সহ্য হয় না ওর।
এমন মিথ্যা কথা কইবা না মা। আমার বোন কেমন আমি হেডা ভালো কইরাই জানি। বইনের কথা কইতেই চোপা খুইলা গেল। কই তোর বইন? দেখ তো ঘরে আছে কি না। ভ্রু কুঞ্চিত করে শারিনকে ডাকলো সিরহান, তবে শারিনের সাড়া নেই কোনো। এবার সত্যিই খুব ভয় হচ্ছে সিরহানের। ছুটে গেল ঘরে। রুমিজা ঠোঁটের কোণে তাচ্ছিল্য ফিস ফিস করে বললেন, কইছি না আকাম কুকামে যাবি না, সহ্য হয় না জ্বালা। খারাপ কথা কও কেন মা? সুমন রে দিয়াই তো বুদ্ধি দেবাইছি যাতে সারিন রে তুইলা নিয়ে যায়, আর সেটাই তো করছে। এখন সুমন কয় ওর কাছে আসতে, আমি কি করুম? মুখ পুরি রে, এত কাঁচা কাম করস কেন? যদি ওই শারিন রে সত্যিই বিয়া কইরা নেয় চেয়ারম্যানের পোলা। থামো তো তুমি। এত মাইয়া থাকতে ওরেই কেন বিয়ে করব? সুন্দরী, তবে ওর যে মুখের চোপা। বলদের বাচ্চা, বেড়া মানুষের কাছে সৌন্দর্যই সব। রুমিজা আরও কিছু বলবেন তার পূর্বেই ঘর থেকে ছুটে এলো সিরহান। প্রচণ্ড ব্যস্ত দেখাচ্ছে ওকে, চোখ দুটো নিষ্প্রাণ, কেমন ঘোলাটে বর্ণ ধারণ করেছে। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করলো শারিন। হাত দুটো কসলাতে কসলাতে আসছে মেয়েটি, তবে উঠানে এতগুলো চোখ ওকে দেখছে সেদিকে খেয়ালই নেই। ভয় পেয়ে গেল মেয়েটি। সিরহান এগিয়ে গিয়ে শারিনকে চড় মেরে দিল। রাগে ফোঁস করে বলল, সি, তুই আমার বোন? ভাইয়া আমার কথাটা শোন। কি শোনাবি তুই? কার সাথে নষ্টামি করছস? শারিনের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। অদূরে দাঁড়িয়ে হাসছে রুমিজা, রুহি। ভাইকে এক পলক দেখে চলে গেল শারিন। নিজের প্রতি প্রচণ্ড ক্ষোভ হচ্ছে সিরহানের। দু হাতে মুখ চেপে কান্নায় লুটিয়ে পড়ল। এই হাত দিয়ে বোনকে আঘাত করেছ, এই হাতই রাখবে না। নদীর ধারে এসে অনেকটা সময় ব্যয় করল সিরহান। শারিন কেমন ধাঁচের মেয়ে তা খুব ভালো করেই জানে সিরহান। সত্যি কি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? কাঁচা সড়কে মাইক দিয়ে ঘোষণা করছে কিছু। হাত পা ধুয়ে সেদিকেই গেল ও। চোখ দুটো চকচক করে উঠল ওর। যাত্রাপালা হবে, আর সেখানে গানের অনুষ্ঠানও রয়েছে। গান করলেই টাকা মিলবে। কোনো কিছু না ভেবেই নাম লিখিয়ে দিল সিরহান। বাড়িতে ফিরে দেখলো উবু হয়ে শুয়ে আছে শারিন। আলগোছে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে মাফ করে দে রে বনু, আমি আসলে বুঝতে পারিনি। মলিন হাসলো শারিন। প্রচণ্ড অভিমান জমেছে। ভাই নামক মানুষটি একবার বোঝার চেষ্টা অবধি করল না। সিরহান কাঁদছে। ছেলেটার অগোছালো চুল গুছিয়ে দিতে দিতে শারিন বলল, আমাদের কপালটাই এমন, সবাই সুযোগ নেয়। বুকের ভেতর ঢক করে ওঠে সিরহানের। শারিনের কিছু হয়নি তো? শারিন যেন সিরহানের চোখের ভাষা পড়তে পারে। দীর্ঘশ্বাস টেনে বলে, আমার কিছু হয়নি, আর আমি ঠিক আছি। তবে যে বা যারা আমাদের বদনাম করতে চেয়েছিল তাদের ছাড়বো না আমি। ভাই, তোর মতন এত ভালো তো আমি নই। কি হয়েছিল তোর? আমাকে সবটা কোলে বল বোন। মৃদু হাসলো শারিন। মেয়েটা জানে সিরহান জানলে রেগে যাবে, আর তারপর কলহ বেজে বাজে পরিস্থিতিতে পড়তে হবে। তাছাড়া চেয়ারম্যানের ছেলের সাথে পেরে ওঠার মধ্য যুক্তি, তর্ক কিংবা বল কোনোটাই নেই। এ সমাজে তো নারীকে দোষারোপ করা হয়, তাই না? বেশ অনেকগুলো দিন পেরোনোর পর গ্রামে ফিরলেন শাহিদ। রুগ্ন শরীর তার। সড়কের পথে কোনো মতে হেঁটে আসছেন। ছুটে গেল সিরহান, বাবাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার? খ্যাক খ্যাক করে কাঁদতে লাগলেন শাহিদ। সিরহানের ব্যস্ততা দেখে হাসলেন তিনি। এই প্রিয় সন্তানদের থেকে দূরে যেতে হবে ভাবতেই কেমন লাগছে। শাহিদকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসলো সিরহান। অসুস্থ লোকটা মাত্র পা রেখেছে, তখনই রুমিজা শুরু করলেন নানান অভিযোগ। এসব কিছু নতুন নয়। রুমিজা সম্পর্কে বেশ কিছু ধারণা রয়েছে শাহিদের, যা ভেবে শুধুই দীর্ঘশ্বাস ফেলেন। শারিন পানি এগিয়ে দিল। শাহিদের বিক্ষিপ্ত মুখ দেখে বলল, এমন হাল কেন হয়েছে তোমার? আমি ঠিক আছি রে মা। তুমি ঠিক নেই বাবা, তোমার চোখ মুখ কেমন লাগছে। বুকটা শূন্যতায় ছেয়ে গেল। শারিনকে চাপড়ে ধরলেন তিনি। শাহিদের বুকের ধরফর যেন অনেক কথা বলতে চায়। সিরহানের চোখে জল। রুগ্ন বাবার আশঙ্কা ভরা মুখ যেন অনেক কিছুই বলে দিচ্ছে। রুমিজা কেবলই মুখ বাঁকালেন। রুহি তো নাক ছিটকে সরে গেল। শাহিদ যতই রুহিকে মেয়ে হিসেবে মেনে নেন না কেন, রুহি ঠিক তার উল্টো। যাত্রাপালা শুরু হয়ে গেছে। শারিন পড়েছিল।
সিরহান বলল, গান গাইবো চল। সত্যি? হুম। সিরহানকে জড়িয়ে ধরল শারিন। প্রচণ্ড ভালোবাসে ভাইকে, খুব করে চায় সিরহান যেন বড় গায়ক হয়। শাহিদের কাশি উঠে গেছে। ছুটে গেল সিরহান, পানি এগিয়ে বলল, তোমার কি হয়েছে বাবা? কিছু হয়নি রে, তোরা এই অসময়ে কই যাইতেছিস? যাত্রাপালা হচ্ছে, সেখানে গান গাইবো। এই প্রথম সিরহানকে গানের জন্য অনুমতি দিলেন তিনি। বাবার পা ধরে সালাম করে বলল, দেখো বাবা, আমি অনেক বড় গায়ক হব। সবাই বলবে, দেখো ওই যে মস্ত বড় গায়ক। মৃদু হাসলেন শাহিদ। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন তাহলে যা, দেরি হইয়া যাইব। সিরহান আর শারিন বেরিয়ে পড়ল। আর চোখে সবটাই দেখলেন রুমিজা। মনে মনে সহস্র গালি প্রদান করলেন। কিছুতে যেন সহ্য হচ্ছে না ওনার। ইচ্ছে করছে দুজনের গলা নামিয়ে দিতে। যাত্রাপালার কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো শারিন আর সিরহান। ভেবেছিল অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু না, এখনও বাকি রয়েছে। বেশ আয়োজন। আশেপাশের কয়েক গ্রাম থেকে ছুটে এসেছে মানুষজন। তৃপ্ত হলো সিরহান। বহুদিন পর এমন সুযোগ মিলেছে ওর। রেওয়াজ করা হয়নি তেমন, তবুও নিজের প্রতি ভরসা আছে। শারিন বেশ কিছু উপদেশ দিল। মনে হলো শারিন যেন ওর বড় বোন। মুস্কি হাসল সিরহান। মঞ্চে ওঠার পূর্বে শারিনের কপালে চুমু এঁকে দিল। ভাইকে বিদায় জানিয়ে দাঁড়ালো শারিন। ঠিক তখনই একটি শীতল হাত ওর হাতে স্পর্শ করলো। কেঁপে উঠল মেয়েটি। হেসে মৃদুল বলল, আমারে তুই মাফ কইরা দে সারিন, আর কখনো এমন ভুল হইব না, মাফ কইরা দে। শারিনের চোখে মুখে বিরক্তি। ও তামাশা চায় না, তাই বলল, সরে দাঁড়ান। আচ্ছা। মৃদুলের পরিবর্তনে ভালো লাগলো শারিনের। সেদিনের পর আবারও পিছু নিয়েছিল মৃদুল। অনেকগুলো কথা শুনিয়ে দেয় শারিন। মৃদুল বুঝতে পারে নিজের ভুল। মাঝে মাঝে অবাক হয় ছেলেটা, ছোট্ট একটা মেয়ের প্রেমে ডুবে আছে কিনা। আকাশের পানে তাকিয়ে মাকে স্মরণ করল সিরহান। যাত্রাপালায় বিরতি এসেছে। ধীর কণ্ঠে গান শুরু করলো। প্রচণ্ড আবেগ দিয়ে গানটি গাইল সিরহান। মৃদুলের চোখে জল। নিষ্পরক তাকিয়ে আছে শারিনের দিকে। মেয়েটার আত্মা যেন ওঠানামা করছে। শুকনো ঢোক গিলে প্রস্থান করলো। মৃদুল থায় দাঁড়িয়ে, যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে বুকের ভেতর। মঞ্চ থেকে নেমে আসতেই সকলের করতালির আওয়াজ শোনা গেল। মুগ্ধ সকলে। মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন কাছে এলেন। সিরহান হাসতেই লোকটি বলল, হ্যালো, আমি সানি শেখ, মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একজন। তোমার গানের গলা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ স্যার। কি করো তুমি? তেমন কিছুই করি না। দিস ইজ নট ফেয়ার। তুমি চাইলেই অনেক বড় হতে পারবে, মিউজিককে কাজে লাগাচ্ছ না কেন? আসলে স্যার, সুযোগ হয়নি কখনো। একটু ভাবলেন সানি। সিরহানের পিঠ চাপড়ে বললেন, সামনেই মিউজিক ফেয়ারের অডিশন রয়েছে, শহরে এসে যোগাযোগ করা আমার সাথে, আমি তোমার ব্যবস্থা করে দিব। ছেলেটার চোখ চকচক করে উঠল। সানি খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব ব্যক্ত করলেন। বয়সে অনেক বড় হলেও মনে হয় সমবয়সী। হেসে সানি বলল, দ্রুত শহরে এসে পড়ো, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস এ লট। আমি নিশ্চয়ই আসব। ছুটে আসলো সিরহান। গাছের সাথে হেলান দিয়েছিল শারিন। সিরহান এসেই বোনকে কোলে তুলে নিল। অবাক হয়ে শারিন বলল, কি করছিস কি ভাইয়া? পড়ে যাব তো। আমি অডিশনের সুযোগ পেয়েছি বোন। আমি আমার স্বপ্নের কাছে চলে এসেছি। কি? হ্যাঁ। সকলের সম্মুখে বোনকে নিয়ে রীতিমতো নাচতে লাগলো সিরহান। শারিন হেসে কুটি কুটি একদম। মৃদুল এসে বলল, খুব ভালো গানের গলা তোমার। আপনি চেয়ারম্যান চাচার ছেলে? হুম, মনে আছে আমাকে? আরে মনে থাকবে না? ছোট সময়ে আপনার সাথে কত খেলেছি আমি। ছোট বলে বারবার থাড়িয়ে দিতেন। কথাটা বলেই হো হো করে হাসতে লাগলো সিরহান। শারিনের দিকে বারবার তাকাচ্ছে মৃদুল, যার ফলে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে মেয়েটার। মৃদুল যেন পাল্টি খেলো, বলল, এই মেয়েটাকে? মৃদুলের কথা শুনে ঠোঁটের মাঝে জায়গা সৃষ্টি হলো শারিনের। ওর বোকা বোকা চাহনি দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে মৃদুলের। সিরহান বলল, আমার বোন মনে আছে? আমাকে বকা দেওয়ার জন্য আপনার চুল টেনে ধরেছিল। ও, সেই পাজি মেয়েটা?
কে পাজি? হ্যাঁ, আপনি বাজে লোক। গটগট করে চলে গেল সারিন। মৃদু হেসে সিরহান বলল, কিছু মনে করবেন না ভাইয়া, আমার বোনটা এমনই। আরে না, কি মনে করব? পিচ্ছি একটা মেয়ে। আচ্ছা দ্রুত যাও, একাই হয়তো চলে যাচ্ছে। ভাই আসছি। কথাটা বলেই সিরহান চলে গেল। মৃদুল সে তাকিয়ে মুচকি হাসল। তার স্বভাবে বিচিত্রতা আছে। শহরে পড়াশোনা করেছে, যথেষ্ট মেধাও আছে, তবে যেটা ছিল না সেটা হলো শাসন। তাই হয়তো আজ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। রুহির মাথায় বিলি কেটে যাচ্ছেন রুমিজা। পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করলো শারিন। হাজার হোক রুহি তার বোন, সৎ হলেও তো বোন। তাছাড়া মানবিক দিক থেকে হলেও বোঝানো উচিত। পাশের ঘরে রেওয়াজ চালাচ্ছে সিরহান। খালি গলাতে কি অসাধারণ গান গায় ছেলেটি। চোখ দুটো স্থির রেখে এক পলক ভাইকে দেখল, তবে কিছুই বলো না। রেওয়াজের সময়ে বিরক্ত না করাই ভালো। রাতে চায়ের আড্ডাতে যোগদানের জন্য ডাকল মৃদুল। ছেলেটার ব্যবহার সিরহানকে মুগ্ধ করছে, অথচ কিছুদিন আগেও ছেলেটাকে খারাপ বলে জেনে এসেছে। মৃদুল বলল, কাউকে ভালোবেসেছো সিরহান? ভালোবাসা? না ভাই, ভালোবাসায় আমি নাই। তাহলে কখনো বেশো না, এটা অনেক দহন দেয়। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত ভাই? আরে না, তেমন কিছু না। শুনলাম দুদিন বাদে নাকি সদরে যাচ্ছ। হ্যাঁ ভাই, দোয়া করবেন। তা করব, যেটা বলার জন্য ডাকাবো। আমার সাথে যেও সদরে, আমিও যাব। আচ্ছা ভাই, আপনি যা বলবেন। কয়েক মুহূর্ত গল্প হলো দুজনের। সুমন কাছে আসতেই ছেলেটার মন বিষে গেল। নেহাতি মাতব্বরের ছেলে, না হলে এর সবগুলো দাঁত ভেঙে দিত সিরহান। সদরে যাওয়ার জন্য বের হবে সিরহান, সেই কারণে কাক ভরে উঠেছে শারিন। ভাইকে রুটি আর আলু ভাজি করে খাইয়ে দিল, সাথে দুটো রুটি আর ভাজি টিফিন বক্সে পুরে দিল। রাস্তায় ক্ষুধা পেলে খেয়ে নিস ভাইয়া। আচ্ছা আমি যাচ্ছি রে। দাঁড়া, আমি এগিয়ে দেই। ঠিক আছে। বাবার থেকে বিদায় নিয়ে বের হলো সিরহান। মায়ের মতো উপদেশ দিচ্ছে শারিন। তা দেখে মুখ টিপে হাসলো ছেলেটি। খেয়াল রাখিস ভাইয়া, একা একা যাবি, ভয় লাগছে। একা না তো, আমার সাথে মৃদুল ভাইয়াও যাবে। মৃদুল নামটি শোনা মাত্রই বুকের ভেতর ধক করে উঠল। পা দুটো যেন আটকে গেছে। মেয়েটাকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে সিরহান। বাসের গায়ে হেলান দিয়েছিল মৃদুল। অদূরে শারিনকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। সিরহান বলল, এখনই বাস ছাড়বে। একটু পর। আচ্ছা তাহলে চলো, তুই যা শারিন। মাথা ছাকালো শারিন। মৃদুল তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। শারিন যত এগোচ্ছে বুকটা তত ক্ষতবিক্ষত হচ্ছে। বাসের হর্ন বাজলেই মৃদুল বাসে উঠে পড়ল। সিরহান গলা পরিষ্কার করার জন্য কিছু খাচ্ছে, গাছের বাকলের মতো। তা দেখে হাসল মৃদুল। বলল, গায়ক হয়ে ভুলে যাস না আবার। কি যে বলেন ভাই। বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল সিরহান। ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। মৃদুল তার স্মার্টফোনে কিছু একটা দেখছে। কথার ফুরসাদ পেল না, তখনই বাস থামানো হলো। মৃদুল বলল, চল কিছু নাস্তা করে নিই। দুর্ভেদ্য হাসল মৃদুল। টিফিন বক্স বের করে বলল, শারিন খাবার পাঠিয়েছে। পুরো পাগল মেয়েটা, সেই কোন সকালে উঠে রান্না করেছে। আপনি খাবেন ভাই? ছেলেটা যেন এই কথারই অপেক্ষা করছিল। সিরানের হাত থেকে কেড়ে নিল বক্সটা। হো হো করে হেসে উঠল সিরহান। পেট ভরা থাকাতে অর্ধেক রুটি খেল সিরহান, বাকিগুলো গপ গপ করে খেয়ে নিল মৃদুল। যেন এত সুস্বাদু খাবার জীবনে খায়নিও। মৃদুল কিছু বিশেষ দরকারে এসেছে, সিরহানকে নামিয়ে দিয়ে চলে গেল। মেধা থাকলেও সিরহানের গায়ের পোশাক হাবাদের মতো, সেই কারণে গেট দিয়ে প্রবেশ করতে দিল না দারোয়ান। সিরহান বলল, আপনি সানি স্যারকে ডাকুন। আর এভাবে কাউকে ডাকা যাবে না। আমার কাছে কার্ড আছে। ব্যাগ থেকে কার্ড বের করে দিল সিরহান। নাক মুখ কুঞ্চিত করলো দারোয়ান। বলল, যান ভেতরে, আজকাল স্যার দেখি গায়াদের সাথে সাক্ষাৎ রাখছে। দারোয়ানের মুখ থেকে এমন ধারার কথা শুনে কষ্ট হলো সিরহানের, তবে কিছুই করার নেই। ভাগ্য বড় অদ্ভুত। কথাই আছে, বিধিলিপি বদলানোর সাধ্য কারণে। ঘুরঘুরে আধার রুমটিতে প্রবেশ করলো সিরহান। রকিং চেয়ারটা দুলছে, এর মানে কেউ বসে আছে সেখানে। সিরহান ধীর কণ্ঠে বলল, স্যার আমি সিরহান। ঠক ঠক আওয়াজ হলো।
সিরহান কি করবে বুঝল না, শুধু এগিয়ে গেল কয়েক পা। আবার আওয়াজ হলো, আরেকটু এগিয়ে গেল। শুকনো ঠোঁটটা ভিজিয়ে বলল, স্যার আমাকে আসতে বলেছিলেন আপনি। হঠাৎ করে দরজাটা লক হয়ে গেল। সে শব্দে ঘুরে তাকালো সিরহান। ঠিক তখনই ঘাড়ে শীতল স্পর্শ পেল সিরহান। ফিসফিস একটি কণ্ঠ শুনতে পেল, যার দরুন চিকন ঘাম দিয়ে উঠল তার শরীর। লাইট অন করতেই একটি মেয়ে খিলখিল করে হাসতে লাগলো। অবাক হচ্ছে সিরহান। মেয়েটিকে খবরের কাগজে দেখেছিল। বর্তমান সময়ে একটি আইটেম সং লিখে আলোচনা এসেছে। সিরহান বলল, সিরহান, রাইট? হুম। আমি মজা করতে পছন্দ করি। আপনি ভয় পেয়েছেন? কিছুটা। আচ্ছা বসুন। কিন্তু সানি স্যার। আরে বসুনই না। অস্বস্তি হলেও বসলো সিরহান। মেয়েটার পরনে ওয়েস্টার্ন, কি স্মার্ট দেখতে। এবার খুব লজ্জা লাগছে ওর। জাহান বলল, আপনি সহজ হন প্লিজ। আপনার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে। আগে শুনেছিলাম, তাই সানি আঙ্কেলকে আপনার গ্রামে কথা বলতে পাঠিয়েছিলাম। আচ্ছা। বলে থামলো সিরহান। ওর সব গোলমাল লাগছে। জাহান সেটা বুঝতে পেরে বলল, মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই দেখতে পাবেন, অভ্যেস করে নিন। ম্যাডাম আমি কি অ্যাডমিশন দিতে পারবো? অবশ্যই পারবেন, আমি আপনাকে সাহায্য করব। থ্যাঙ্কস ম্যাম। মৃদু হাসলো জাহান। একজন লোক এসে 2 কাপ কফি দিয়ে গেল। কফি চুমুক দিতেই তিক্ততায় ভরে উঠল সিরহানের মুখ। নাক কুচকাতে দেখে জাহান বলল, কি হয়েছে? ম্যাডাম উনি মনে হয় চাতে তিক্ত কিছু মিশিয়ে দিয়েছেন। সিরহানের কথা শুনে মুখ টিপে হাসতে লাগলো জাহান। বলল, এটা কফি, আর এটা তিক্তই হয়। কফি তিতো হয়? আসলে আমি কফি খাইনি তো কখনো। ছেলেটির সহজ উত্তরের খুশি হলো জাহান। কফি বদল করে চা এনে দিল। চায়ের কাপে চুমুক দিয়ে সিরহান বলল, বাহ এই তো কত শান্তি। কফি খেলে গলাও তিতো হয়ে যায়। ওর কথায় মৃদু হাসলো জাহান। সিরহানের গলায় কিছু একটা আছে যা ওকে মুগ্ধ করেছে। জাহান কল করে সানিকে আসতে বলল। 10 মিনিটের মাথায় সানি এসে হাজির। সানি বললেন, আরে শিরহান, কেমন আছো? ভালো স্যার, আপনাকে দেখতে পেয়ে ভালো লাগলো। কেন, জাহান বুঝি তোমার সাথেও দুষ্টুমি করেছে? হো হো করে হাসতে লাগলেন সানি। জাহানের পাশে বসে বললেন, জাহান এমনই, বয়সটা যতই হোক বাচ্চা বাচ্চাই থাকে। 3 জনের মাঝে কিছুক্ষণ খোঁজ গল্প চলো। জাহানের বয়স সিরহানের থেকে কয়েক মাস বেশি। তবে দেখে বোঝা যায় না। কে বলবে মেয়েটা 22 বছর পূর্ণ করে ফেলেছে। লোকে বলে নারী কুড়িতেই বুড়ি। আর সিরহানের কাছে কেবলই মনে হলো নারী 22-এও কিশোরী। সিরহানকে থাকার জন্য একটি ঘর দেওয়া হলো। মূলত জাহানই ওর সমস্ত দায়িত্ব নিয়েছে। মেয়েটার অল্প বয়সে এমন সফলতা যেন আজকাল একটু বেশি সাড়া ফেলে দিয়েছে। পাশের বাসা থেকে আইটেম সঙ্গে সুর ভেসে আসছে। ব্যাগ থেকে কয়েকটা কাপড় বের করলো সিরহান। ময়লা আর পুরনো কাপড়। দীর্ঘশ্বাস পড়ল ছেলেটা। পরমুহূর্তেই মনে হলো দেরি হয়ে যাচ্ছে, তাই দ্রুত ওয়াশরুমে চলে এলো। বাথটাব থাকলেও এর ব্যবহার জানে না ও, তাই বাথটাবে টাচও করলো না। কেবলই ট্যাপ ছেড়ে মগ দিয়ে গোসল করে নিল। এতে যেন সমস্ত ক্লান্তি ঝরে স্বস্তির দেখা মেলে। তহিনের সাথে হেসে হেসে কথা বলছে জাহান। বুঝে যাচ্ছে দুজনের মাঝে অন্য কোনো সম্পর্ক রয়েছে। সেদিকে বেশি সময় তাকালো না সিরহান, শুধুই মনোযোগ দিল রেওয়াজে। একটু পর অডিশন শুরু হবে। অডিশনের জন্য ডাক পড়লে দ্রুত যেতে হবে। সিরহানের ভেতর থেকে কেবলই কয়েকটা দীর্ঘশ্বাস এলো। প্রচণ্ড মনে পড়ছে সানিনকে। না জানি মেয়েটা কেমন আছে। সকাল থেকে কয়েকবার শাহিদের নাম্বারে কল করেছে, কিন্তু ফোনটা বন্ধ বলছে। ঘোষণা হতে ধর্মড়িয়ে উঠল সিরহান। মাথাটা ঠান্ডা করে অডিশনের মঞ্চে এলো। সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে গেল। সেই হাসির কারণ বুঝতে পারল না সিরহান। একজন বিচারক বললেন, কোনো শোতে আসতে একটু জামা কাপড়ের দিকে খেয়াল রাখতে হয়, জানো না তুমি? এমন পোশাক কেন? লজ্জা পেল সিরহান। মাথাটা নিচু করে বলল, দুঃখিত স্যার। ওকে গাও। প্রচণ্ড লজ্জার জবাব হতে পারে গান, তাই নিজেকে কয়েক সেকেন্ড স্থির করে রাখলো। পরমুহূর্তে বিখ্যাত এক গান গাইতে লাগলো। সিরহানের একটি ভালো গুণ রয়েছে, কোনো গান একবার শুনলে বেশ অনেকখানি রপ্ত করে ফেলে। বিচারকরা যেন হা হয়ে গেল।
যিনি সিরহানকে কাপড়ের জন্য কথা শোনালেন তিনি ছুটে এলেন। মলির নোংরা কাপড়কে তুচ্ছ করে জড়িয়ে ধরলেন সিরহানকে। বললেন, ওয়াও, গ্রেট বয়েজ। আমি তো ভাবতেই পারছি না এতদিন কোথায় ছিলে তুমি। ধন্যবাদ স্যার। বিজয়ী হও ছেলে। কৃতজ্ঞতার চোখে তাকালো সিরহান। গানটা গাওয়ার সময় বুকটা ধরফর করছিল। মাঝের একটা লাইন গাওয়ার সময় জাহানের মুখটা ভেসে উঠেছিল। কেন এমন হলো? বের হতেই সিরহানকে জড়িয়ে ধরল জাহান। অবাক হলো ও, সাথে বেশ কিছুটা লজ্জাও পেল। জাহান বলল, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আমি জানি মিউজিক ইন্ডাস্ট্রি একটা ভালো কণ্ঠ পেতে চলেছে। কি বলো তুহিন? হ্যাঁ, তেমনটাই। তবে শিরহান একটু কস্টিউমের খেয়াল রেখো, না হলে আবার অপমান হবে। আহ তুহিন, ছাড়ো তো। তুহিনের নাকের ডগা লাল হয়ে গেল। জাহানের কথায় অপমান বোধ হলো ওর, তাই দ্রুত গতিতে স্থান ত্যাগ করলো। জাহান বারবার প্রশংসা করছে সিরহানের। ছেলেটার বুকে প্রশান্তির ছায়া। বারবার সালিনের মায়াবী মুখের কথা মনে হচ্ছে। মেয়েটা যদি এখানে থাকতো। শাহিনের নাম্বারে কল করেও কোনো গতি হলো না। বেশ চিন্তায় পড়ে গেল। এরই মধ্যে মনে পড়ল মৃদুলের কথা। ছেলেটাই যেন একমাত্র ভরসা ওর। মৃদুলের নাম্বারে কল দিয়ে বলল, হ্যাঁ ভাই, আপনি কি গ্রামে নাকি শহরে? আমি তো গ্রামে এসে গেছি। কেন, কোনো সমস্যা হয়েছে? না ভাই, আসলে শারিনের সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে। বাবার নাম্বারটাও বন্ধ, বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা, তুই চিন্তা কর না, আমি এখনই যাচ্ছি। মৃদুলের থেকে এমনটা আশা করেনি সিরহান। চোখ থেকে না চাইতেও জল গড়িয়ে পড়ল। চিন্তিত মুখে শালিনের বাসার সামনে উপস্থিত হলো মৃদুল। এক বালতি বাসন নিয়ে যাচ্ছে পুকুর ঘাটে। মুখটা কেমন ফ্যাকাশে। ধীর পায়ে উঠানে প্রবেশ করলো মৃদুল। সারিন। মৃদুলের কণ্ঠে বুকের ভেতর যেন ঢেউ নেমে গেছে। পায়ের ভেতর গজিয়ে গেল শিকড়। সেই কারণে একটুও নড়াচড়া করতে পারছে না ও। এগিয়ে এলো মৃদুল। ফোনটা বাড়িয়ে বলল, তোমার ভাই। মৃদুলের মুখে তুমি শব্দটা একেবারেই বেমানান। কেন যেন রাগ হলো মেয়েটার। গটগট পায়ে চলে গেল। এমনটা আশা করেনি মৃদুল। ফস করে শ্বাস ফেলে এগিয়ে গেল শাহিনের কাছে। ফাইনাল রাউন্ডে ওঠার জন্য আজকে শেষ গান। বেশ কিছু ধাপ পেরিয়ে এসেছে সিরহান। প্রশংসা যেন সকলের মুখে মুখে। সিরহানকে নানান প্রশ্ন করল জাহান। কথা বলার সময় মেয়েটা লাজুক হাসছে। গাড়ি থেকে নেমেও অনেক ধরনের পরামর্শ দিল জাহান। যার পূর্বে এক পলক তাকালো সিরহান। খুশিতে ওর চোখে পানি এসে গেছে। মানুষ বুঝি এমনও হয়। বিচারকের আসনে বসে আছে বিখ্যাত মিউজিক আর্টিস্ট রজনী সেন আর সাব্বির রহমান। বিভিন্ন গণমাধ্যমে এই দুজনকে নিয়ে নানান নিউজ করা হচ্ছে। শোনা যায় এরা প্রণয়ের সম্পর্কে আবদ্ধ। তবে মিডিয়া জগতে এই প্রশ্ন এড়িয়ে যান ওনারা। রজনী সেন কথায় কথায় চলে যাচ্ছেন সাব্বিরের গায়ে। সাব্বিরও রজনীকে আগলে ধরেছে, যা দৃষ্টিতে লাগে। হোস্ট এসে বললেন, আমাদের আজকের প্রতিযোগী আহমেদ সিরহান। করতালি সহ সবাই উঠে দাঁড়ালো। কিছুদিনেই সিরহানের ফ্যান ফলোয়ার হয়ে গেছে। যদিও এগুলো এখনও টেলিকাস্ট হয়নি, তবে অডিয়েন্সে যারা আছে তারা সবাই ওর ফ্যান। প্রফেশনাল সিঙ্গারদের মতো হাত নাড়িয়ে সকলকে বসতে বলল সিরহান। বিচারক নিজের চুল ঠিক করে বললেন, তো সিরহান, কোন গানটা শোনাবে আজ? পুরোনো দিনের একটি গান চেষ্টা করব। মাইকটা ধরল সিরহান। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেল। কারো মুখ ভেসে আসতে চোখ খুলে ফেলল। নিচ থেকে জাহান গান গাওয়ার জন্য ইশারা করছে। সিরহান গাইতে শুরু করলো। গান শেষ হতে সবাই দাঁড়িয়ে গেছে। সকলের চোখে পানি চিকচিক করছে। না বলা কথা নীল বেদনা যেন আজ সকলের চোখে ধরা পড়ে গেছে। এতটা মায়া আর অভিমান দিয়ে গানটা গিয়েছে যে সিরহান নিজেও কেঁদে দিয়েছে। কোনো কারণে কেঁদেছে জানা নেই তোর। তুহিনের চোখে বিরক্তির ছাপ, যেন সবকিছু ওর কাছে মজা আর অভিনয়। জাহানের কান্না দেখে আরও বিরক্ত হলো। অসাধারণ ব্যক্তিত্বের জাহান কাঁদছে ভাবতেই তাচ্ছিল্য হাসল তুহিন। সবাই নিজেদের সামলাতে অনেকটা সময় নিল। মঞ্চ থেকে নেমে সে মাথাটা নিচু করে রইল সিরহান। ভালো লাগছে না কিছু। সব কিছু এলোমেলো লাগছে ওর। পিঠে শীতল স্পর্শ পেতেই কেঁপে উঠল। জাহান বলল, প্লিজ মুড অফ রেখো না। আমি ঠিক আছি ম্যাম। তা তো দেখতেই পেলাম। এত আবেগ কেন তোমার মাঝে? জানি না, শুধুই গিয়ে দিলাম। কেন এমন হলো আমার জানা নেই।
সিরহান। মেয়েটির আকুল ভরা কণ্ঠ এক মুহূর্তের জন্য থামিয়ে দিল ওকে। চেহারার রং কেমন বদলে গিয়েছে। উঠতে গেলেই হাত ধরে ফেলল জাহান। ঠিক তখনই ঘোষণা দেওয়া হলো, ফাইনাল রাউন্ডে কে কে যাবে এটার ফলাফল জানানো হবে পরে। জাহানের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। রেগে বলল, মানেটা কি? এমন তো নিয়ম নেই। আসলে জাহান, আমিও বুঝতে পারছি না এমন কেন করছেন এরা। আঙ্কেল আসুন তো, কথা বলে আসি। লাভ নেই, ওদের কাছে যাওয়ার সুযোগ নেই এখন। জানি না কি হয়েছে, আমার মন কু ডাকছে আঙ্কেল, কোনো অনর্থ না ঘটে। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে জাহানের। অনুষ্ঠানের আয়োজকদের সাথে তর্ক করে চলেছে অবিরত। সানি চেয়েও পারছে না থামতে। তর্ক থেকে ছুটে গেল সিরহান। জাহান জোরে জোরে বলছে, আমি এই শোয়ের বিরুদ্ধে মামলা করব। মানিটা কি? এভাবে কেমন করে বাদ দিতে পারেন ওকে? দেখুন ম্যাডাম, আমরা একটা নিয়মে আবদ্ধ। অন্ততপক্ষে এইচএসসি পাস যোগ্যতা লাগবে ওনার। বিদেশের মাটিতে পরবর্তী আয়োজন এভাবে পসিবল না। যোগ্যতাময় ফুট, এমন কোনো নিয়ম নেই। আপনারা এমন কি করে করতে পারেন? পাশে দাঁড়িয়ে সমস্ত কথা শুনল সিরহান। মেয়েদের মতো চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আজকাল যেন নিজেকে শূন্য মনে হয়। হাতের তালুতে চোখ মুছে নিয়ে বলল, আপনি চলে আসুন ম্যাডাম, আমার মতো কারো গায়ক হওয়ার যোগ্যতা নেই। সিরহান, তুমি বুঝতে পারছো না, এরা টাকা খেয়েছে। থাক না ম্যাম, আমি চাই না এই শোতে থাকতে। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। সিরহান। মলিন হাসল সিরহান। জাহান অবাক হয়ে তাকিয়ে। মেয়েটার চোখ অদ্ভুতভাবে লাল বর্ণ ধারণ করেছে। বড় বড় চোখে যেন একরাশ বিষণ্ণতা মেখে গেল। সানি বললেন, জাহান, এখানে আর ঝামেলা করে লাভ নেই। এভাবে ওরা। সিরহান, আমি অবাক হচ্ছি তোমায় দেখে। তোমার স্বপ্ন এত সহজে কেমন করে ছেড়ে দিচ্ছ? আমি এসব পরোয়া করি না আর। আমি এই অবধি আসতে পেরেছি, এটাই অনেক। আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব। গ্রামে ফিরে আসে সিরহান। চেহারা মলিন আর বিক্ষিপ্ত, তবে চিরচেনা মাঠঘাট দেখে স্বস্তি হয়। কত সুন্দর এই গ্রাম আর গ্রামের মানুষ। শহরের মতো জটিল নয়। বড্ড আফসোস হচ্ছে সিরহানের। কেন এই বিষণ্ণতা ছেড়ে অন্ধকার শহরে গিয়েছিল ও? আরে সিরহান যে, এত দ্রুত ফিরিয়ে এলে? এত দ্রুত কোথায় মৃদুল ভাই? 7টা দিন তো অনেকটাই সময়। তা ঠিক, তবে গায়ক হওয়ার কি হলো? সবার কপালে কি সুখ সয়? বিধিলিপি তো আগে থেকেই সাজানো। আরে দেখ, এসব কিচ্ছু না, এগুলো ফাও কথা। চেষ্টাই সফলতা। সত্যি কি তাই মৃদুল ভাই? তবে আমার চেষ্টা কি কম হয়ে গেল? সিরহানের কথায় একটু চমকালো মৃদুল। শব্দ ভাণ্ডার থেকে সঠিক উত্তরটি পেল না ও। সিরহান পা বাড়ালো। ভেতরটা কেমন করছে। 7 দিনে 4 বার প্রশংসিত হয়েছে। সেই সুবাদে বেশ অনেকগুলো টাকাও পেয়েছে। গায়ক নাইবা হতে পারল, তবে ছোট ছোট স্বপ্ন তো পূরণ হতেই পারে। সিরহানের খুব ইচ্ছে ছিল নিজ উপার্জন দিয়ে পরিবারের জন্য কিছু কিনবে। তাই সকলের জন্য উপহার নিয়ে এসেছে। উঠান ঝাড়ু দিচ্ছিল শাড়ির। অদূরে সিরহানকে দেখেই ছুটে এলো, জাপটে ধরে বলল, কেমন আছিস ভাই? ভালো আছি, তোরা কেমন আছিস? তোকে ছেড়ে কি করে ভালো থাকি বল? দূর পাগলি, আমায় ছেড়ে কেন ভালো থাকবি না? 2 দিন বাদে বিয়ে দিব, তখন কি সর্বক্ষণ তোর পাশে পাবি ভাইয়াকে? আমি বিয়ে করব না। কথাখানা বলে সিরহানের বুকে মাথা রাখলো শালীন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে মলিন হাসলো। গুনে গুনে 15 বছর পেরিয়েছে শালীন। 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী। আজ বাদে কাল বিয়ে তো দিতেই হবে, তাই না? শালীনের হাতে একটা প্যাকেট দিয়ে সিরহান বলল, একটা জামা এনেছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা। অনেক সুন্দর হয়েছে ভাইয়া, তোর পছন্দ অনেক সুন্দর। সত্যি তোর ভালো লেগেছে? ভালো লাগবে না কেন? তুই এত যত্ন করে এনেছিস আমার জন্য, সত্যিই খুব সুন্দর। এখনই পরে আসছি আমি। মৃদু হাসলো সিরহান। বোনটা পুরো পাগল। বিছানা থেকে আরেকটা ব্যাগ নিল সিরহান। এখানে রুহির জন্য জামা আছে। হাজার হোক, রুহি তো ওর বোনই হয়। বাবা কিংবা সে কেউই রুহিকে পর বলে মনে করে না, অথচ রুহি বিপরীত। সুমনের সাথে কথা বলছিল মেয়েটা। তখনই ঘরে প্রবেশ করলো সিরহান। প্রচণ্ড বিরক্ত হয়ে রুহি বলল, কি চাই? তোর জন্য একটা উপহার এনেছি। উপহার? তোর উপার্জিত টাকায় কেনা বুঝি? হ্যাঁ, পছন্দ হয়েছে তোর?
জামাটার দিকে এক পলক তাকালো রুহি। সিরহানের চোখে আগ্রহ। ছেলেটা ধারণা করেনি এমনটা করবে রুহি। জামাটা সিরহানের মুখে ছুঁড়ে দিল। সিরহান যেন আকাশ থেকে পড়েছে। রুহি বলল, তোর মতো ফকিরের কেনা জিনিস আমি পারি না। সিরহানের বুকের বাঁ পাশে মোচড় দিয়ে উঠল। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। একই বুঝি সৎবোন বলে। রাগে নাকের ডগা ফুলিয়ে রেখেছে শারিন। মৃদুলের বাসায় সিরহান শারিনকে দাওয়াত খেতে নিয়ে আসছে। মুখ টিপে হাসছে মৃদুল। বারবার চোখাচোখি হতেই লজ্জা পাচ্ছে মেয়েটা। সিরহান ওর এমন অবস্থা দেখে বলল, কি হয়েছে? কিছু না। খাবার ভালো না? ভালো। খা তাহলে। হুম। খাবারে হাত দিল শারিন। সিরহান সকলের সাথে কথা বলছে আর খাবার খাচ্ছে। আলগোছে পাশে এলো মৃদুল। সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, তুই শাড়ি পরিস না কেন? শাড়ি পরার অভ্যেস করবি, জামাতে বাচ্চা বাচ্চা লাগে। খাবারের লকমা মুখে তুলল শারিন। মৃদুল আবার বলল, তোরে কিন্তু আমার ঘরেরই বউ বানাবো। তুই এই বুকে মাথা রেখে শুয়ে থাকবি। ছেলেটার এমন কথায় কাশি উঠে গেল শারিনের। চোখ ঘুরিয়ে তাকালো সিরহান। মৃদুল পানি এগিয়ে দিয়ে বলল, কি রে, মন কোথায় রাখিস? ঠিক করে খা। খাবার সামনে রেখে আকাশ কুসুম কল্পনা বন্ধ করবন। হুম। ছোট করে উত্তর করলো শারিন। কিছু বলতেও পারছে না। মৃদুলের বেশ আনন্দ হচ্ছে। আর একটু জ্বালাতে পারলে ভালো লাগতো। মুখে কুরু পেটে খাবার মুখে তুলল শারিন। সেই সুযোগটাই কাজে লাগালো মৃদুল। ঝড়ের গতিতে উঠে মেয়েটার গালে চুমু খেলো। শারিন নির্বিকার হয়ে তাকিয়ে। মৃদুল দ্রুত উঠে গেল। বাইরে এসে লম্বা লম্বা শ্বাস ফেলল। যেন কলিজায় পানি নেই। খাবার খেয়ে আড্ডায় মতেছে সিরহান। মৃদুলের কিছু চেলা রয়েছে, যাদের সাথে খেলাধুলো করত সিরহান। শারিন ধীর কণ্ঠে বলল, আমি যাচ্ছি। যাবি? আচ্ছা তাহলে সাবধানে যাস। মাথাটা নিচু করে যাচ্ছিল শারিন। ঠিক তখনই গাছের আড়ালে থেকে শারিনের হাত ধরে কাছে টেনে নেয় মৃদুল। মেয়েটার সাথে চোখে চোখে রাখতেই লজ্জায় লাল নীল হতে থাকে। প্রচণ্ড প্রতিবাদী মেয়েটা যেন আজ বাখিন। মৃদুল বলল, রাগ করিস না রে সারিন, তোর রাগ অভিমান আমার সহ্য হয় না। বুকের মধ্যখানে কেমন যেন করে। ছাড়ুন। আমারে বিয়ে করবি? কেউ চলে আসবে মৃদুল ভাই, কলঙ্ক লাগাবেন না, দয়া করে ছাড়ুন। আগে বল, আমার বউ হবি? কেন আপনার বউ হব? আমি তোরে ভালোবাসি। দেখ, সব ছাইড়া দিছি তোর জন্য। শুদ্ধ ভাষায় কথা বলি, তুই যা যা পছন্দ করো সব করি, সবাইরে সাহায্য করি। এখনো আমার বউ হবি না তুই? না, হব না। কেন? রোজগার করেন, বিয়ের পর আমারে খাওয়াবেন কি? আমার বাপের কম আছে? তুই খাওয়া পড়ার চিন্তা করছিস রে মেয়ে? আপনার বাবার আছে, তবে আপনার নেই। বাবার টাকা ওড়ানো আমার পছন্দ নয়। আচ্ছা বুঝলাম, তবে কি আমি রোজগার করলে আমার বউ হবি? হব। চেঁচিয়ে ওঠে মৃদুল। কোনো কিছুর পরোয়া না করে শারিনকে কোলে তুলে নেয়। নিষ্পলক তাকিয়ে থাকে শারিন। মৃদু কণ্ঠে বলে, ছাড়ুন, এদিকে কেউ আসলে সর্বনাশ হয়ে যাবে। এত সুখ সুখ লাগে কেন রে? আমার যে সুখে মরে যেতে ইচ্ছে করে। মরে গেলে হবে, আমায় বউ করবেন না? শারিনের মুখে এমন ধরার কথা শুনে তৃপ্ত হয় মৃদুল। ওকে নামিয়ে দিয়ে বলে, একবার বল, ভালোবাসিস আমারে? না, বলবো না। বল না প্লিজ। বলবো না। প্লিজ। সেটার এত আকুলতার পরেও শারিন কিছুই বলল না। মৃদুলের যেন অভিমান ঠেকে। তবে সে অভিমান সাইডে ফেলে দিয়ে মেয়েটার কাছে আসে। বলে, একটা চুমু খাবি আমায় প্লিজ? শারিনের আত্মা কেঁপে ওঠে। ফাঁকা ঢোক গিলে কাছে আসে। কিছুটা নিচু হয় মৃদুল। চোখ বন্ধ করে শারিন এগিয়ে যায়। সন্তর্পণে ছেলেটার কপালে চুমু খায়। দুজনের রক্তে শিহরণ জেগে ওঠে। দুটি মনই একই কথা বলে, এত সুখ সুখ কেন লাগে? সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল সিরহান। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে ওর কাছে। কিছুক্ষণ তাকিয়ে আবার হাঁটা লাগায়। বেশি দূর যেতে পারে না, কারণ কেউ একজন ওর হাতে চেপে ধরে। পেছন ফিরে অবাক হয়ে সিরহান বলল, ম্যাডাম। হ্যাঁ আমি। তোমার ট্যালেন্ট নষ্ট হতে দিব না আমি। কিন্তু ম্যাডাম, শো তো শেষ হয়ে যাবে আজ। যেখানে ইচ্ছে সেখানে যাক শো, সবগুলো টাকা খেয়েছে। শোনো, আমার বাবা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমি বাবার সাথে কথা বলেছি তোমার বিষয়ে।
বাবা বলেছে তোমাকে সাহায্য করবে। আমি যেতে চাই না ম্যাডাম, আমার আর গায়ক হওয়ার স্বপ্ন নেই। কাম অন সিরন, এমন করে হার মেনে নিও না। নিজের মনকে শক্ত করো। গান তোমার আত্মা, সুর তোমার জাদু। এই শক্তিকে নষ্ট করো না। আমি পারবো না ম্যাম। কেন পারবে না? আকাশ বাতাস এলোমেলো করে হলেও পারতে হবে। বিধিলিপি বদলানোর সাধ্য তো আমার নেই, তাই আমি মরীচিকার পেছনে ছুটব না। সিরহান, তোমার মনে হচ্ছে না বিধিলিপির দোহাই দিয়ে তুমি নিজের ইচ্ছে শক্তিকে মেরে দিচ্ছ? একবার চেষ্টা তো করো, নিজের স্বপ্নকে মাটি চাপা দিও না। সিরানের বুকটা খা খা করছে। কথা বলতে বলতে কাছে এলো জাহান। সিরানের হাত মুষ্টিবদ্ধ করে অনুনয় করে বলল, প্লিজ অন্তত আমার জন্য আসো। আমি যাব। সিরহান, তুমি আমাকে বাঁচালে। সিরানকে জড়িয়ে ধরে কথাটা বলল জাহান। ছেলেটার অন্তরে বসন্ত নেমে গেছে। হৃদয়ে কেমন ওঠানামা করছে। সারা শরীরে যেন জোয়ার বয়ে যাচ্ছে। এই বিশেষ অনুভূতির কোনো নাম হয় কি? শালীন বেশ খুশি। ওর ভাই আবার সুযোগ পেয়েছে কিছু করার। কথাখানা ভাবতেই ওর চিৎকার করতে ইচ্ছে হয়। একা একাই বক বক করছে আর কাপড় গুছিয়ে দিচ্ছে। দরজার আড়াল থেকে সব শুনতে পাচ্ছেন রুমিজা। ওনার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। কিছুতেই যেতে দিবেন না সিরহানকে। ওদের ভালো কখনোই চাননি উনি। কলের পাড়ে এসে অর্ধসহ হয়ে বসে পড়লেন। তারপরই শুরু হয় নাটক। চেঁচিয়ে চেঁচিয়ে বলেন তিনি, ওরে মা রে, আমার কোমরটা গেল রে, কেউ আমারে বাঁচা রে, ওরে আমার কোমর গেছে রে। রুমিজার এমন বিলাপে ছুটে আসে শালীন। প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়, তাই দ্রুত এসে ওনার বাহু চেপে ধরে। মৃদু সুরে বলে, কি যে করো তুমি? ওঠো, কিভাবে পড়লা? রুমিজা সেসব কথায় পাত্তা দিলেন না, বরং সহস্রগুণ বেড়ে গেল ওনার আর্তনাদ। পুকুর ঘাটে ছিল সিরহান। রুমিজার আর্তনাদে ছুটে এলো। কলপারে বসে থাকতে দেখে ভয় পেল ছেলেটা। বলল, এই কি অবস্থা হয়েছে, কেমনে পড়লা তুমি? আমারে কেউ বাঁচা। কলের পারে বাসন নিয়ে বসছিলাম, সাবানে পা পিছলাইয়া গেছে, আমি মনে হয় আর বাঁচুম না। ওরে মা রে। রুমিজার এমন আর্তনাদ শুনে পাড়া প্রতিবেশীরাও হাজির। শালীন বেশ কিছুক্ষণ থ মেরে রইল। রুমিজার অভিনয় ধরতে পারেনিও। শালীন আর সিরহান বেশ কসরত করে রুমিজাকে ধরে ঘরে নিয়ে গেল। পাশের রুম থেকে রুগ্ন কণ্ঠে শাহিদ শুধালেন, কি হয়েছে সারিন? কলপারে পড়ে গেছে মা। শাহিদের খারাপ লাগলো। মহিলা যতই খারাপ হোক না কেন, ওনার বিয়ে করা স্ত্রী তো। তেল গরম করে নিয়ে আসলো শালীন। রুমিজা বারবার আর্তনাদ করেছে। চিন্তায় পড়ে গেল সিরহান। শালীনের দিকে তাকিয়ে বলল, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। ছুটে গেল সিরহান। মাঠের পথে এসে চোখ দুটো আটকে গেল। খড়ের পালার কাছে বসে নোংরামিতে মেতে উঠেছে রুমি আর সুমন। চোখ দুটো ঘৃণায় ভরে উঠল। এগুলোকে ভালোবাসা বলে? ভালোবাসায় বুঝি নোংরা স্পর্শ থাকে? সিরহানের ধীর পায়ে এগিয়ে গেল। চোখ বন্ধ করে রুহিকে উঠিয়ে নিল। রুহি নিজেকে ছাড়াতে চাচ্ছে। বেশ কষিয়ে চড় মেরে দিল সিরহান। এতদিন ভাইয়ের দায়িত্ব ঠিক করে পালন করেও রুহিকে আগে এই চড়টা দেওয়া উচিত ছিল। সিরহানের এমন রাগ দেখে সুমনও যেন ভয় পেল। পাশেই ওর চেলা ছিল। চেলাকে নিয়ে ছুট লাগালো। অনেক ছলনা করেও সিরহানকে আটকাতে পারলে না রুমিজা। শাড়ির এক প্রকার চেঁচানো শুরু করেছে। মেয়েটার প্রখর বুদ্ধি বলা চলে। রুমিজার প্রতি যা মায়া ছিল সব যেন আজ হারিয়ে গেল। সিরহান পাচ্ছে না মেয়েটাকে সামলাতে। কলহের মাঝে উপস্থিত হয় মৃদুল। শাইনের অগ্নি রূপ দেখে অবাকই হয়। সিরহানকে কেমন করে আগলে রেখেছে মেয়েটা। মৃদুল চেঁচিয়ে বলল, সবাই শান্ত হন। কি হচ্ছেটা কি? এভাবে পরিবেশ নষ্ট করবেন না প্লিজ। সবাই থেমে গেল। রুমিজার দিকে এগিয়ে আসলো মৃদুল। বলল, কি চাচি, এমন করেন কেন? ওরা তো আপনারই সন্তান। নিজ গর্ভের না হলেও তো মনুষ্যত্ব বোধ থেকে সন্তান। দেখো বাবা, কিছু বলার প্রয়োজন নেই চাচি, আমি শুধু আপনাকে বোঝালাম। সিরহানকে শহরে নিয়ে যাচ্ছি আমি সারিন এখানেই থাকবে যতদিন না অবধি আমি শহর থেকে ফিরি। শহর থেকে ফিরে ওরে আমার ঘরের বউ করে তুলব। এতগুলো মানুষের সামনে এমন প্রস্তাব শালীনের বুকে ঝড় তুলে দেয়। মেয়েটা অন্যার কোনা খামচে ধরে, যার কিছু এড়ায় না মৃদুলের চোখে।
সিরহান জড়িয়ে ধরে মৃদুলকে, তারপর বলে, ভাই তুমি তো আমার জীবনটাই ফিরিয়ে দিলে, কিন্তু শারিন। ওর মতামত জানার প্রয়োজন নেই, আমার কথার দ্বিমত করবে না সারিন। কিরে, করবি নাকি? সকলের সম্মুখে মৃদুলের এমন কথায় থমকে যায় সারিন। কোথা থেকে যেন একরাশ লজ্জা এসে ভর করে ওর মুখে। হাসে মৃদুল, সবাই অবাক চোখে তাকিয়ে। চেয়ারম্যানের ছেলের সাথে সারিনের বিয়ে ভাবতেই গা জ্বালা পোড়া হয় রুমিজার। দাঁতে দাঁত চেপে বসে থাকেন তিনি। বোনের মাথায় চুম্বন করে বিদায় জানায় সিরহান। শহরে এসে জাহানকে দেখতে পেল না সিরহান, সেই কারণে কিছুটা মন খারাপ ওর। 3 দিন পর এলো জাহান, চোখে মুখে প্রফুল্লতা। সিরহান কিছু বলার পূর্বেই ওকে জড়িয়ে ধরল। বুকের ভেতর ধক করে উঠল সিরহানের। জাহান বলল, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আসবেই না। আমি 3 দিন আগেই এসেছি। হ্যাঁ জানি, চলো এখনই বাবার সাথে দেখা করব। সিরহানকে নিয়ে বাসায় আসে জাহান। মিউজিক ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত মানুষ জয়নুল শেখ। মেয়েকে প্রচুর ভালোবাসেন তিনি, সেই কারণেই সিরহানের সাথে দেখা করবে বলে ঠিক করেছেন। বসার ঘরে বসে আছে সিরহান আর জাহান। মিনিটের মাঝে জয়নুল আসলেন, কুশল বিনিময় করে বললেন, তোমার প্রশংসায় পঞ্চমুখ জাহান, তাই একটু শোনাও তো গান। কথার মাঝে জাহানের কল এলো। জাহান বলল, ইস, আমায় যে যেতে হবে এখন। আচ্ছা তুমি যাও, আমি শিরহানকে পৌঁছে দেব। ওকে বাবা, লাভ ইউ, বাই সিরহান। সিরহান মৃদু হাসল। মাঝে একটা কথাও বলল না সিরহান। জয়নুল একটা সিগারেট ধরেন। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বললেন, কত টাকা লাগবে? ওনার কথা বুঝতে পারল না সিরহান, তাই বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। বললাম কত টাকা লাগবে। কিসের টাকা? সিরহানের কথা শুনে রেগে গেলেন জয়নুল। বসা থেকে উঠে দাঁড়ালেন। সিরহানও উঠে দাঁড়ালো। ভদ্রলোকের হঠাৎ করে এমন রেগে যাওয়ার হেতু পেল না ও। জয়নুল একটা ব্যাগ নিয়ে আসলেন। ব্যাগ থেকে টাকা ছুঁড়তে লাগলেন তিনি। চেঁচিয়ে বললেন, আর কত টাকা লাগবে বলো, কত টাকা লাগবে তোমার? স্যার আমি বুঝতে পারছি না। না বোঝার মতো এতটা বোকা ছেলে তো তুমি নও শিরহান। ওয়েট, ভেঙে বলছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাবে কত টাকা পেলে? জয়নুলের কথাটা শুনে গা ঘিনঘিন করে উঠল সিরহানের। জয়নুল আবার বললেন, কত টাকা লাগবে প্লিজ নিয়ে যাও, তবে আমার মেয়ের জীবন থেকে সরে যাও। স্যার আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে তোমার জন্য পাগলামি শুরু করেছে, আর তুমি বলছো সম্পর্ক নেই? আশ্চর্য। আমি সত্যি বলছি স্যার। ভিখারি হয়ে চাঁদ ধরার শখ হয়েছে। ভিখারি শব্দটা শুনে সিরহানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। অপমান করে তাড়িয়ে দিলেন জয়নুল। সিরহান বুকে হাত দিয়ে মনে মনে বলল, আপনার সাথে তো আমার কোনো সম্পর্কে নেই জাহান, তবুও কেন হারানোর ব্যথা অনুভব হচ্ছে? এত কষ্ট কেন হচ্ছে আমার? রাস্তার ধার ধরে হাঁটছে সিরহান। তখনই গাড়ি থেকে নেমে এলো জাহান। সিরহানের বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে সিরহান, বাবা তোমাকে পৌঁছে দেয়নি? আর এমন দেখাচ্ছে কেন? কথা বলছে না ছেলেটা। জাহান ব্যস্ত হয়ে যাচ্ছে। সিরহানের চোখের পানি দেখে আঁতকে ওঠে মেয়েটা। ভাগ্য আমার বিরুদ্ধে ম্যাডাম। কী সব বলছো তুমি? স্যার আমাকে ভিখারি বলে বের করে দিয়েছেন। মেয়েটা দুপা পিছিয়ে গেল। মৃদু হাসলো সিরহান। মেয়েটাই বলল, স্যার আমাকে অনেক অনেক টাকা অফার করেছেন যাতে আপনার জীবন থেকে সরে যায় আমি। আমাদের মাঝে তো অন্য কোনো সম্পর্ক নেই, তবুও কেন আমার কষ্ট হচ্ছে ম্যাডাম? কেন কষ্ট হচ্ছে আমার? কথাটা বলতে বলতে কেঁদে ওঠে সিরহান। জাহান কিছুটা অবাক হয়ে তখনই উল্টো পথে হাঁটা লাগায়। সিরহান বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, ভাগ্য এমন কেন হয় আল্লাহ? আমি এতটা অবাগা কেন? আমার জীবনের জন্য এমন নির্ধারণ কেন? শূন্য ভাগ্য নিয়ে কেন পৃথিবীতে আসলাম আমি? তুহিনের সাথে ঝগড়া হচ্ছে জাহানের। একটু আগেই জানতে পেরেছে সিরহানকে শো থেকে বের করে দেওয়ার জন্য ফোর্স করেছে তুহিন। সেটার ওপর রাগে ওর চোখ ফেটে জল গড়ায়। তুহিন বলে, শিরহানকে আমার পছন্দ নয়, সেই কারণে আমি ওকে বাতিল করেছি। অন্যায় করেছো তুমি, শুধুমাত্র তোমার জন্য সিরহানের থেকে দূরে চলে এসেছি আমি। তুমি নিজেও জানো তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, তবুও ভেবেছিলাম
একটা জীবনই তো অতি সহজেই পার করে দিব, কিন্তু তুমি, ছি। দেখো জাহান, তোমার সাথে আমার বিয়ের কথা অনেক আগে থেকেই বলা হয়েছে, তাই তুমি এমনটা বলতে পারো না। স্টপ ইট। তোমার নোংরা মুখে কিচ্ছু শুনতে চাই না আমি। আগেও বলেছিলাম আমার সময়ের প্রয়োজন। আমি হুট করে কাউকে বিয়ে করতে পারবো না, তাই এতদিন তোমার সাথে বন্ধুর মতো মিশেছি। কিন্তু তুমি কি না, ছি, ঘৃণা হচ্ছে আমার তোমার মতো মানুষকে সুযোগ দেওয়ার জন্য। তুমি সিরহানের লাইফটা এভাবে নষ্ট করে দিলে। কেমন জাহান, ওই রকম একটা ভিখারির জন্য? হাত উঁচিয়ে থামিয়ে দেয় জাহান। হনহনিয়ে চলে যায় জাহান। রাগে তুহি নিজের ফোনটা ভেঙে ফেলে। সামান্য ফিকারির জন্য এভাবে রিজেক্ট করলো জাহান। আজই ফিরে যাবে সিরহান। হাতে টাকা কম থাকায় ট্রেনে করে ফিরবে। প্ল্যাটফর্মে এসে টিকিট কিনে নিল। বেঞ্চে বসে বসে গুনগুন করে গান গাইছিল। ঠিক সেই সময় কারো কণ্ঠ কানে এসে লাগলো। ভালোবাসায় বয়স কোনো ম্যাটার হয় না সিরহান। বিস্ফোরিত চোখে তাকালো সিরহান। জাহানকে আশা করেনি ও। মেয়েটার চেহারা কেমন মলিন, সেই মাধুর্য যেন হারিয়ে গেছে। দম ফেলল জাহান, আবার বলল, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভাগ্যে তুমি আছো কি না জানা নেই, তবে চেষ্টা তো করতেই পারি। তুমি কি আমার সঙ্গ দিবে সিরহান? ম্যাডাম আপনি? আগে উত্তর করো। আমি সব ছেড়ে এসেছি শুধু তোমার জন্য, কসরত করে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠিত করব বলে। কি পারবে না কষ্ট করতে? সিরহানের চোখে জল, জাহানও কাঁদছে। এত সুখ আগে কখনো অনুভব হয়নি। সিরহানের হাত ধরে কাঁদতে লাগলো জাহান। মেয়েটার কান্না মাখা মুখে জড়িয়ে আসে প্রগাঢ় মায়া, যে মায়াতে বহু পুরুষ বৃদ্ধ হতে রাজি। কেটে গেছে অনেকগুলো মাস। এই যন্ত্রণাদায়ক দিনগুলো সবাই বেশ পরিশ্রম করেছে। সিরহান আর জাহান অল্প দিনেই বেশ মাতিয়ে দিয়েছে মিউজিক ইন্ডাস্ট্রি। এরই মাঝে বিয়ে সম্পূর্ণ করেছে তারা। সামান্য কিছু মাসের ব্যবধানে নিজের অনুভূতিকে ধামাচাপা দিতে পারেনি ছেলেটা নিজেও। জাহান বয়সে কয়েক মাসের বড় হলেও কাগজে কলমে আর ধর্মমতে সম্পর্কের ভিত্তিতে সিরহান বড়। ভালোবাসার নতুন রং মেলে দুজনে শুরু করেছে ছোট্ট সংসার। নিয়মিত কথা হয় শারিনের সাথে। মেয়েটাকে শহরে নিয়ে আসতে চাইলেও নাকচ করেছে ও। বলেছে মৃদুল এসে ওকে ঘরে তুলবে, এর আগে কোথাও যাবে না। সিরহান তাই জোর করেনি। ইদানিং রুমিজা বেশ ভালো ব্যবহার করে শাইনের সাথে। সেই মায়া থেকে মেয়েটা শহরে যায়নি। একটু আগে মৃদুল ফোন করেছিল। ছেলেটা বলল বিয়ের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবে। তখন শারিনের মুখখানা লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দীর্ঘদিন মৃদুলের সাথে দেখা হয়নি। রুহি মেঝেতে বসে ফুলের মালা গাচ্ছে। সারাক্ষণ এটা সেটা করে মেয়েটা। রুমিজা বললেন, কিরে এত মালা গাচ্ছিস কেন? দরকার আছে। যা ইচ্ছে তাই কর। রুমিজার কথায় মুখ বাঁকালো রুহি। সুমন বলেছে আজ সেজেগুজে থাকতে, সন্ধ্যার দিকে বাসায় আসবে। সেই কারণেই এত আয়োজন ওর। সুন্দর লাল রঙের শাড়ি পরেছে জাহান। ইদানিং ওয়েস্টার্ন পরেও না, কারণ একটাই, সিরহানের পছন্দ নয় এসব। আয়নায় সিরহানকে দেখে জাহান বলল, আমাকে কেমন লাগছে? আমার বউ সবসময়ই সুন্দর। মজা না, প্লিজ বলো কেমন লাগছে। ছেলেটা উত্তর না দিয়ে কাছে আসে, জাহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। দুজনের দৃষ্টি আরশিতে একত্র হয়। গালে গাল ঘষে দিয়ে জাহানের গালে চুমু খেল সিরহান। ওর এহনো আচরণে হাসতে লাগলো জাহান। ছেলেটা বিয়ের পর একটু বেশি রোমান্টিক হয়ে উঠেছে, অথচ আগে কথায় কথায় চোখ ভিজিয়ে ফেলত। জাহান মৃদু হেসে ওর গালে হাত রাখল। সিরহান বলল, ম্যাডাম রোমান্স শেষ হলে দ্রুত আসুন, গ্রামে যেতে হবে তো। এখনো তো অনেকটা দেরি, এত তাড়া দিচ্ছ কেন? জাহানের কথায় সিরহানের মুখে দুষ্টু হাসি এলো। এতে মেয়েটি চোখ রাঙিয়ে বলল, একদম নয়, না হলে মার খাবে। ছেলেটিও থেমে নেই, জবাবে বলল, বরকে সম্মান দিতে শিখো। ইস, এসেছে আমার সম্মান পেতে। তুমি আমার বয়সে ছোট হও, বড় জোর স্নেহ করতে পারি। তাহলে সেটাই দাও। কথার অন্তিমে মেয়েটিকে আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল সিরহান। গোলাপ রঙা ঠোঁট চুমু খেয়ে বলল, জাহান কখনো ভাবিনি এতটা ভালোবেসে ফেলবো। জাহানের অধর প্রসারিত হলো, তবে জবাব এলো না। সে নিজেই কি ভেবেছিল এই ছেলেটার মাঝে মন হারাবে?
ভরা সন্ধ্যায়। আজ বাদে কাল বিয়ে। রুমিজা প্রচণ্ড ব্যস্ত। এদিকে শাহিদ শয্যাশায়ী। কথা বলার শক্তিটুকু নেই। শাহিদ শুধু হাসলেন। বাবার বুকে মাথা রাখল শাহিন। এখন কিছু ঘন্টার বাকি। তারপরও মৃদুলকে দেখতে পাবে ও। কত শত অপেক্ষার পর শাহিনের ফোনটা বেজে উঠল। মৃদুলের নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে। এক চিলটে হাসি এসে ভর করল ওর মুখে। ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে পুকুর ঘাটটা স্পষ্ট। ঝিঝি পোকার ঝিঝি ডাকে কান বন্ধ হয়ে যায়। ভরা পূর্ণিমা আজ। চাঁদের আলোতে ভরে উঠেছে পুকুর ঘাটের স্বচ্ছ জল। কয়েকটা পানা ভেসে বেড়াচ্ছে, যেন চাঁদের আলো গায়ে মেখে নিয়েছে। মৃদু হাসল মেয়েটি। ফোনটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো। কেমন আছিস বউ? বউ বলবেন না তো। আর তো কিছু ঘন্টা, তারপর তো তুই আমারই বউ হবি। লজ্জা করে না আপনার? লজ্জা কেন করবে? আমার বউ, আমি তো বলবোই। অসভ্য। তোর জন্য। খিটখিটিয়ে হাসল শারিন। ও পাশ থেকে মৃদুল বলল, তোরে দেখতে ইচ্ছে করছে রে বউ, একদম বুকে পিষে ফেলতে ইচ্ছে করে। আমার পুরো আকাশ জুড়ে শুধুই তুই। তোরে ছাড়া আমি যেন অভাগা চাতক পাখি। তোরে ছাড়া আমি বাঁচুম না রে। এসব কেন বলছেন? তোর জন্য চুড়ি কিনেছি, কাচের চুড়ি, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। কখন তুই চুড়ি পরে আমার ঘরের বউ হয়ে আসবি বলতো? আপনি পাগল হয়ে যাচ্ছেন, রাখুন তো। বউ শোন, আমার ঘরের বউ হবি তো তুই? উত্তর করার সুযোগ হলো না শারিনের। তার পূর্বেই ফোনটা হাত থেকে পিছলে পড়ে গেল ঘাটে। পাড়ের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। গত ১.৫ বছর কয়েকশো বার এই কথা বলেছে মৃদুল, তবে উত্তর করেনি শাইন। আজ উত্তর করবে বলে স্থির করেছিল, তবে বিধিলিপি বদলানোর সার্থকার। ভাগা মন নিয়ে ঘরে এলো শারিন। নানান জিনিসপত্র হাতে বাসায় প্রবেশ করলো সিরহান আর জাহান। ছুটে আসলো শারিন। জাহানকে জড়িয়ে ধরে বলল, ভাবি, এতদিন পর আসার সময় হলো? একটু লেট হলো ননদিনী। তা এখনো তৈরি হওনি কেন? হলুদের অনুষ্ঠান যে শুরু করতে হবে। সে হবে, আগে তোমরা ফ্রেশ হয়ে এসো। মিটিমিটি হাসছে সিরহান। শারিন বলল, দেখ ভাইয়া, আমিও সব লজ্জা পাই না, তাই আমাকে লজ্জা দেওয়ার চেষ্টাও করবি না। ওরে আমার মিষ্টি বনু রে, আচ্ছা লজ্জা পেতে হবে না। তা ১.৫ বছর প্রেম হয়েছে, খুব ভালো মতোই। ভাইয়া। মেয়েটা নাকি সুরে হো করে হেসে উঠল সিরহান। ঘরে এসে সিরহান ও গোসল করে নিল। ১.৫ বছরে গ্রামের বাড়িটা কিছুটা উন্নতি করেছে সিরহান। টিন চাল থাকলেও মেঝে পাকা করেছে। এতে করে একটা আলাদা আমেজ সৃষ্টি হয়েছিল। মোটামুটি সুন্দরী বাড়িটা। কাঁচা ফুল দিয়ে সাজানো হচ্ছে। পুরো বাড়িতে কাঁচা ফুলের সৌরভে মিশে আছে। মৃদুল আসবে একটু পরে। দ্রুত আসার জন্য জাহান ওর গাড়িটা পাঠিয়ে দিয়েছে। চেয়ারম্যান প্রথমে বিয়েটা নিয়ে দ্বিমত করলেও এখন মেনে নিয়েছেন। সিরহান তাড়া দিয়ে বলল, আরে তোমাদের হলো? শাইনের গায়ে কাঁচা ফুলের গহনা পরিয়ে দিল জাহান। বাঙালি বিয়েতে বাঙালি সাজি সুন্দর। মেয়েটার ফর্সা বর্ণের মুখে লজ্জার লালাপা ছড়িয়ে আছে। শাইনের কপালে চুমু খেল জাহান। বলল, রূপ যেন উপচে পড়ে আমার ননদিনের গায়ে। উঠানে বসানো হলো শাইনকে। মেয়েটার গায়ের কাঁচা ফুলের গন্ধ নাকে এসে লাগে। কি অপরূপ লাগছে ওকে। সৃষ্টিকর্তা যেন সমস্ত রূপ ওকেই দিয়েছে। সবাই হলুদ লাগাতে শুরু করলো। সিরহান গান গাওয়া শুরু করলো। গানের মাঝেই সিরহানের ফোনটা বাজতে লাগলো। বিরক্ত হলেও গান চালিয়ে গেল। তবে বারবার কল হচ্ছে দেখে গান থামিয়ে ফোন রিসিভ করলো। সবাই হাসাহাসি করছে। শারিনকে লজ্জা দিতে যেন সকলে এসেছে আজ। হঠাৎ করে সিরহানের হাত থেকে ফোনটা পড়ে গেল। ছেলেটার দু চোখ বেয়ে পানির ধারা নেমেছে। সকলের দৃষ্টি সিরহানের দিকে। ধপ করে বসে পড়ল সিরহান। জাহান এগিয়ে এসে ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে? মৃদুল ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। শারিনের কানে কথাখানা পৌঁছাতে মেয়েটা স্থির হয়ে গেল। এই মুহূর্তের অনুভব হচ্ছে এই বিশাল পৃথিবীতে একা, সম্পূর্ণ একাও। কান্নাগুলো গলায় এসে আটকে গেছে। জ্ঞান হারালো মেয়েটা। 2 ঘন্টা পর জ্ঞান ফিরল শারিনের। বিয়ে বাড়ি যেন আজ বিষাক্ত বেদনায় ছড়িয়ে আছে। সাদা কাফনে শুয়ে আছে মৃদুল। কিছু লোক এসে একটা ব্যাগ রেখে গেল। ব্যাগের ভেতর লাল বেনারসি, অনেকগুলো ভাঙা কাচের চুড়ি আর গহনা। এক পাশে অসম্পূর্ণ বেলি ফুলের মালা। মৃদুল বলতো একদিন শারিনকে বুকে চড়িয়ে একটি বেলি ফুলের মালা সম্পূর্ণ করবে। বেলি ফুলটা হাতে নিয়ে ডুকরে কেঁদে উঠল শারিন। কাঁদতে কাঁদতে কাহিল অবস্থা মেয়েটির।
সিরহান কাছে আসতে সিরহানের শার্ট খামচে ধরল সারিন। বলল, আমার বিয়ে হবে না ভাইয়া? বল না, আমার বিয়ে হবে কখন? উনি আমার সাথে কথা বলছেন না কেন? এই ভাইয়া বল না, উনি আমার সাথে কেন কথা বলছেন না? আমি মরে যাব, ওনাকে ছাড়া বাঁচবো না আমি। ওনাকে এনে দে ভাইয়া, ওনাকে এনে দে। উনি কেন বলছেন না সারিন তোকে আমার ঘরের বউ বানাবো? এই ভাইয়া বল না। মৃদুল ভাইয়া মারা গেছে শারিন, উনি মারা গেছে। সিরহানের বুকে কিল ঘুষি দিতে লাগলো সারিন। সকলের চোখে জল, কাঁদছে প্রায় সকলেই। উন্মাদ হয়ে আছে সারিন। বিক্ষিপ্ত মেয়েটা শাড়ির আঁচল বারবার পড়ে যাচ্ছে। মেয়েটাকে চাপটে ধরল জাহান। সারিন শুধুই তাকিয়ে রইল মৃদুলের দিকে। মৃদুল যেন সেই আকুল ভরা স্বরে বলবে, তুই আমার ঘরের বউ হবি? সারিন চিৎকার করে উঠল। সে চিৎকারে ছুটে এলো জাহান। এসে দেখল মেয়েটা ঘেমে নিয়ে একাকার, দৃষ্টি এলোমেলো। সারিন, কি হয়েছে? এমন ঘেমেছো কেন বোন? খারাপ স্বপ্ন দেখেছো? সারিনের হৃদয় ভেঙে কান আসতে চায়। কিছু বলার পূর্বেই বাইরে থেকে হইচই শুরু হয়। জাহান বলে, তোমার বর এসে গেছে, আর ঘুমিও না। সারিন কেবল মাথা দুলালো। অসহ্য অনুভূতি হচ্ছে তার। একটি বাজে স্বপ্ন তার সমস্ত মন বিষে দিল। ও দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল। তারপর আরশির সামনে এসে দাঁড়ালো। লাল পোশাকে অপূর্ব লাগছে তাকে। মেয়েটির অধরে হাসি রাখল। তারপর বলল, ভাগ্য বদল করবে এমন সাধ্য কার? আমি আপনার বউ হব মৃদুল, বউ হব আমি। 6টা বছর পেরিয়ে গেল। হসপিটালের চেয়ারে বসে আছে সারিন। কেবিন থেকে বেরিয়ে এলো সিরহান। হাসি হাসি মুখে বলল, ছেলে হয়েছে আমাদের। সারিন একটু হাসলো। বিস্তর ভালো লাগা কাজ করছে তার। ছোট্ট বাচ্চাটা যেন কিলকিল করে হাসছে। সারিন খুব যত্ন নিয়ে চুমু খেলো কপালে। মৃদুলের কথা খুব মনে হচ্ছে ওর। ছেলেটা শহরের বাইরে আছে, আজ ফেরার কথা। কে জানে কখন ফিরবে। ও হতাশ হয়ে বাড়ি ফিরল। তখন সন্ধ্যা হয়েছে। সারিন খাবার তৈরি করে নিয়েছে। একটু পরই হসপিটালের উদ্দেশ্যে বের হবে। সে সময়ই দরজায় কলিং পড়ল। ও এসে দেখল মৃদুল এসেছে। তাকে দেখতে ক্লান্ত লাগছে। মেয়েটি এগিয়ে এসে পুরুষটির গালে হাত ছোঁয়ালো। খুব ক্লান্ত? ছেলেটি জবাব দিল না। ও বরং পেছন থেকে মেয়েটিকে জাপটে ধরল। সব ক্লান্তি চলে গেছে বউ। ছাড়েন তো। মৃদুল পকেট থেকে বকুল ফুলের মালাটা বের করলো, যার ঘ্রাণে চারপাশ ভরে যাচ্ছে। সারিন ফ্যালফ্যাল করে চেয়ে বলল, পাগলামি গেল না। সব সময় ফুল কেন আনতে হবে? ভালো লাগে। বলে সারিনের হাত টেনে নিল মৃদুল। তারপর হাতে মালাটা পরিয়ে দিয়ে চুমু খেলো। বলল, এবার চল। আপনি ঠিক হলেন না। জবাবে হাসল মৃদুল। সত্যি সে ঠিক হতে চায় না। এই মেয়েটির জন্য পৃথিবীর সমস্ত পাগলামি করতে ইচ্ছে হয়। এর নামই তো ভালোবাসা।